আচ্ছা, তাহলে আশা করা যায় আমরা শুরু করতে পারি। আমি স্যার লাস্ট মেসেজ দিয়ে দিই গ্রুপে যে আমাদের গেস্ট চলে আসছেন। তো ওকে, আসসালামু আলাইকুম ভাই, আছেন আপনি? হ্যালো ভাইয়া। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে শুরু তাহলে করতে পারি। ভিডিও অন করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি প্রথমত একটু পরিচয় করি। আমার নাম মোহাম্মদ আরিফ। আজকে আমরা খুলনা পলিটেকনিকে প্রোগ্রামিং ক্লাব কোডকে পেয়ে আয়োজিত আজকের সেশনে উপস্থিত হয়েছি, এবং আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন হাসানুল বান্না ভাই, যিনি খুলনা পলিটেকনিকের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন আজ থেকে বহু আগে, এবং পরবর্তীতে তিনি প্রোগ্রামিং সহ সফটওয়্যার নিয়ে অনেক কিছু নিয়ে কাজ করেছেন। তো মোটামুটি ভাইয়ের সাথে আজকে কথা হবে উচ্চশিক্ষা এবং বাইরের দেশে পড়াশোনা থেকে শুরু করে এইসব বিষয় নিয়ে। সো অসংখ্য ধন্যবাদ ভাইকে জয়েন করার জন্য। আমার দিক থেকে সাউন্ড বা সবকিছু কি ওকে আছে আপনার কাছে, বা কোনো হ্যাঁ, রকম? এভরিথিং ওকে। ওকে, নাইস, ঠিক আছে। তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করতে পারি। তো ভাই, আপনি তো আপনার পরিচয় আপনার মতো করে দিতে চাইতেন, কিরকম দিতেন? আচ্ছা, সো থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। তো আমি আজকে বেশ আনন্দিত যে অনেকদিন পরে আমার খুলনা পলিটেকনিকের ভাইদেরকে নিয়ে আমরা একটা সেশন করতে পারলাম। আমি রিয়েলি প্লেসড। সো এগেইন থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং দিস সেশন। সো আমি প্রথমে আমার পরিচয়টা একটু ডিফারেন্ট ওয়েতে দেই, টোটালি শুরু থেকেই, বিকজ খুলনা পলিটেকনিক আসলে আমার বলা যায় স্টাডি লাইফের সবচেয়ে বেস্ট একটা স্মৃতি বিজড়িত জায়গা। এবং সেখানে আমি যতটা এনজয় করতে পেরেছি, লাইক ইউনিভার্সিটি লাইফে বা আদার্স পোস্ট গ্রাজুয়েট লাইফে, এতটা ভালোভাবে হয়তো করা যায়নি। তো বেসিক্যালি খুলনা পলিটেকনিক মানেই হচ্ছে আড্ডা, বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি, ক্লাস ফাঁকি দিয়ে সাসপেন্ড করে চলে যাওয়া। টিচাররাও আমি মনে করি অনেক সময় চাইতো যে এরা সাসপেন্ড করে চলে যাও। এখনো আমি জানি না যে সাসপেন্ড এই সিস্টেমটা আছে আচ্ছা, কিনা, এখনো তো আছে। আমাদের সময় আমরা এখনো খুব আছে। করতাম। এখনো তো আছে। আশেপাশে বেশ ঘোরাঘুরি হয়তো। সো খুলনা পলিটেকনিকে আমি ছিলাম হচ্ছে মূলত 2014 থেকে 18 পর্যন্ত ইলেকট্রনিক্স টেকনোলজিতে। সে সময় ছিল হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট হেড ছিল বাবুল স্যার। বাবুল স্যারের সাথে বেশ মোটামুটি আমার আন্ডারস্ট্যান্ডিং মাঝে মধ্যে ভালো হইতো, আবার খারাপ হইতো। তো উনি একটা কথা বলছিল যে হাসানুল পান্না, তোমাকে আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। তো আমি জানি না উনি আমাকে ভালোভাবে নিচ্ছে কিনা খারাপ ভাবে। তো আরো কিছু টিচার ছিল, আই থিঙ্ক সবাই এখন নেই। আহ, আহ, আমার ঠিক মনে নেই সব স্যারদের, বেসিক্যালি কিছু কিছু স্যার ছিল যে আমি জানি তারা এখন নাই। তো দেন 18-তে শেষ করার পরে আমি ঢাকাতে চলে আসি। বিএসসি শেষ করছি নর্দার্ন ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপরে। তো দেন তারপরে আমি মালয়েশিয়াতে পোস্ট গ্রাজুয়েট করার জন্য। সো আফটার ফিনিশিং মাই বিএসসি আমি চিন্তা করি যে হ্যাঁ, এখন তো পৃথিবীটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো নেক্সট ফিউচার হয়তো বিলংস করবে এআই এর উপরে, টেকনোলজির উপরে। সো আমারও সুইচ করা উচিত। বেসিক্যালি এটা আমি বিএসসি শেষ করার আহ, পরে না, আগে থেকে আমি এটা বুঝতে পারি। তো সেসব ব্যাপারে ইনশাল্লাহ আরো ডিটেলস আলোচনা করব। তা মূল কথা হচ্ছে আমি মালয়েশিয়াতে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ডিজিটাল প্যাথোলজি নিয়ে কাজ করি, মেনলি ক্যান্সার রিসার্চ রিলেটেড। আমরা কাজগুলো যাতে অটোমেটেড ওয়েতে করা যায় সে নিয়ে কাজ করা হয়। তো মূলত মাস্টার্স অলমোস্ট ফিনিশ।
তো আরো ফার্দার আলোচনা গল্প ইনশাল্লাহ আজকে হবে, আচ্ছা, ইনশাআল্লাহ অনেকেই ইনশাআল্লাহ। আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই। এত মূলত আগে আমাদের ভাইয়ের সেশন ছিল সম্ভবত অন্য একটা দিন, মাইট বি 27 তারিখ। বাট সমস্যা যেটা হয়, ভাই একটা ইমার্জেন্সি ডেট, একটা ট্যুর পড়ে যায়, ট্যুর বা একটা কনফারেন্সে যাবেন আপনি সম্ভবত, আমি দেখছিলাম। সেই জন্য আর কি ডেট আমাদের পিছাইতে হয়েছে। সো তাও ধন্যবাদ যে ভাই আসতেন অবশেষে। সো স্টুডেন্টস ওয়াজ ভেরি ওয়েটিং। আচ্ছা, তো প্রথমত ভাইয়ের কাছে একটা বেসিক প্রশ্ন করি, সেটা আমাদের লাস্ট দুইজন গেস্টকে করতাম, তো এটা আপনার কাছেও করব। ডিপ্লোমা লাইফটা আপনি পার করেছেন, ইউনিভার্সিটিতে গেছেন, মালয়েশিয়াতে পড়াশোনা করছেন, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আপনি দেখতে পাচ্ছেন যে আচ্ছা ইন্টারন্যাশনালি মানুষদের আসলে কি স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হয়। আপনার মতে একজন ব্যক্তি যখন ডিপ্লোমা পড়তেছে বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, তখন আসলে তার দিন শেষে এই যে টাইমটা সে পাচ্ছে 4 বছর, 4 বছর সে কী কী জিনিস করা উচিত, বা আপনার দেখা মতে কী কী জিনিস মিসিং থাকে স্টুডেন্টদের, যা তাদের এই 4 বছরে ফিল আপ করা উচিত, যাতে তারা দিন শেষে অ্যাটলিস্ট, মানে বাংলা শিক্ষা ব্যবস্থা যদি বা পিছিয়ে আছে, অ্যাটলিস্ট তার জন্য একটু কম পিছায়, বা অ্যাটলিস্ট তারা যেন আপনার মতো জায়গায় যেতে পারে বা আরও ভালো জায়গায় যেতে পারে, ওই আচ্ছা, কনফিডেন্সটা থাকে। গুড কোশ্চেন। হ্যাঁ, মূলত প্রথমে যেটা আপনি বললেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা কেমন, ইভেন দো আমাদের ডিপ্লোমার কারিকুলামটা আসলে কেমন। হ্যাঁ, এটা আমি বলতে পারি, ডিপ্লোমার কারিকুলামটা বাংলাদেশের আদার্স কারিকুলামের চেয়ে ডেফিনেটলি ভালো। ইভেন আমি মনে করি আমাদের যে বিএসসি তে প্রাইভেট ইউনিভার্সিটিতে যেটুকু পড়ায়, এর চেয়ে ডিপ্লোমার কারিকুলামটা বেশ ভালো। এবং এখানে প্র্যাকটিক্যালি আমরা হয়তো ফাঁকি দেই, ভাবি যে এই কিছুই শিখতেছি না, কিন্তু দিন শেষে আমরা যখন 4 বছর শেষ করব, তখন আমাদের নিজেদের মধ্যে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। সো আমি রিকমেন্ড করব, ক্লাসের যে সাবজেক্ট গুলো, এগুলো হচ্ছে মেইন কোর সাবজেক্ট। লাইক আমি এখন এই নিয়ে কাজ করতেছি, ডিপ লার্নিং, মেশিন লার্নিং যাই করি সবকিছুই কিন্তু পাইথন দিয়ে। সো পাইথনের অনেকগুলো সাবজেক্ট আমি জানি ডিপ্লোমাতে আছে। সো এই সাবজেক্ট গুলো মূলত বেস লাইন, ভিত্তি। এখান থেকেই আরো ফার্দার গবেষণার দিকে, আরো ফার্দার স্টাডির দিকে যায়। তো সেক্ষেত্রে এই সাবজেক্ট গুলো ডেপথে বুঝতে হবে যে আসলে প্রোগ্রামিংটা কিভাবে হয়, মূলত কিভাবে কাজ করে। আমরা বই যদি পড়ি তাহলে শুধু কিন্তু ওই অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন পড়লেই হবে না। মূল বইটা আমরা যদি পড়ি তাহলে ডেফিনেটলি এটা ভালো কিছু করা যাবে ইনশাল্লাহ। আর পাশাপাশি তো ডেফিনেটলি মানে নিজে যখন কাজের ইমপ্লিমেন্টেশন করা যায়, তখনই কিন্তু এটা বোঝা পসিবল। আদারওয়াইজ শুধু পরীক্ষার খাতায় পাশ করে রেজাল্ট করার জন্য আসলে অতটা ভালো হয় না, ভালোভাবে বোঝা যায় না। তো ইমপ্লিমেন্ট করতে হবে, নিজে কাজ করতে হবে, বিভিন্ন প্রজেক্ট করতে হবে, তাহলে ইনশাল্লাহ দিন শেষে মানে যখন ডিপ্লোমা লাইফ শেষ হয়ে যাবে তখন ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে। আচ্ছা, ইনশাআল্লাহ। একটা ইন্টারেস্টিং কোশ্চেন, সেটা হচ্ছে খুবই কমন কোশ্চেন, আমাদের এখানে বেশিরভাগ শিক্ষার্থী ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার থেকে আছে, কিছু হয়তো বা ফোর্থ বা সিক্স থেকে আছে। একটা কমন যে সমস্যা ফার্স্ট সেমিস্টার বা অনেকে শিক্ষার্থীরা যখন আসে, তাদের ডুয়েট বা উচ্চশিক্ষা নিয়ে অনেক প্ল্যান থাকে, যে আমি হয়তো ডিপ্লোমা করে উচ্চশিক্ষায় যাবো বা আমি হয়তো কাজ করব। আপনার মতে লাইক এক একজনের ফ্যামিলি কন্ডিশন এক এক রকম হতে হয়, বাট একটা আইডিয়াল সিচুয়েশন কি হওয়া উচিত? ডিপ্লোমার পর কি ইনস্ট্যান্ট জবে ঢোকা উচিত? ঢুকলেও কত বছর, বা পাশাপাশি কি পড়াশোনা করা উচিত, নাকি বাইরের দেশে যাওয়া উচিত? মানে যদি কারো ফ্যামিলি প্রেশার বেশি না থাকে, তাহলে তার জন্য আসলে রোড ম্যাপটা কেমন হওয়া উচিত, মানে যেটা একটা আইডিয়াল ওয়ে আপনার মতে? আচ্ছা, গুড কোশ্চেন। মূলত ফ্যামিলি প্রবলেম থাক বা না থাক, প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রেই আমি মনে করি অবশ্যই তার বিএসসি টা কমপ্লিট করা আছে, বিকজ ডিপ্লোমা মিন্স ইকুইভ্যালেন্ট টু এইচএসসি অর এ লেভেল, রাইট? সো এটা অন কাইন্ড অফ একটা ফাউন্ডেশন হচ্ছে। সো জাস্ট ভিত্তি হলো। তো এইটাকে এডুকেশনের ফুলফিল ধরা যায় না আসলে, যদিও বাংলাদেশে অনেক জব অফার করে আফটার ডিপ্লোমা, বাট এই জব গুলো কিন্তু কোনো ভালো জব না। বা আমার লাইফের ক্যারিয়ারের ফাইনাল ডেস্টিনেশন যদি আমি বলি ডিপ্লোমা, তাহলে এটা সবচেয়ে খারাপ একটা চিন্তা ভাবনা হবে। ডিপ্লোমা দিয়ে আমার শুরু, আমাদেরকে ভাবতে হবে যে আমি ডিপ্লোমা কমপ্লিট করলাম, মানে আমার একটা ভিত্তি তৈরি হলো, এখন আমার পড়াশোনাটা কি শুরু হবে। এখন আমার হুম। আসল জিনিস তো শুরু। ডেফিনেটলি প্রত্যেকেরই বিএসসি তে আগাইতে হবে। এটা কম্পালসারি আর কি, এখানে কোনো অন্য চিন্তা ভাবনা করার কোনো ওয়ে নাই। আর যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ হয়, তাদের উচিত হলো বাংলাদেশে কন্টিনিউ করা,
বিকজ বাংলাদেশে অপরচুনিটি আছে ডিপ্লোমা ইভিনিং শিফটে করা, উইকেন্ড শিফটে করা। হুম। তো সে ফুল টাইম কিন্তু জব করতে পারবে, জব এবং পড়াশোনা দুটো একসাথে চালিয়ে নিতে পারবে। এবং যারা আরেকটু বেটার এডুকেশন সিস্টেম চায় এবং ফাইন্যান্সিয়ালিও সলভেন্ট, আমি তাদেরকে ডেফিনেটলি রিকমেন্ড করব দেশের বাইরে চলে যাওয়ার জন্য। বিকজ বাইরের দেশে গ্রাজুয়েশন করতে পারলে তারপরে তারা আরো অনেক ভালো অপরচুনিটি পাবে। বাংলাদেশে যদি অপরচুনিটি ধরি, তারা 100-র মধ্যে 10 পাচ্ছে, so বাইরে গেলে বাকিটা সে ফুলফিল করতে পারবে। নাইস। আচ্ছা, যেহেতু আপনি কোড কেভে প্রোগ্রামিং ক্লাবের সেশনে এসেছেন, সো প্রোগ্রামিং সাথে কানেক্টেড কয়েকটা কোশ্চেন করি, যেটা না করলেই নয়। সেটা হচ্ছে আপনি তো ইলেকট্রনিক্স স্টুডেন্ট, ইলেকট্রনিক্সে প্রোগ্রামিং আছে আইডিওনো বা অন্য জিনিস শেখাতে, বাট বাই ডিফল্ট স্টার্টিংয়ে যেভাবে কম্পিউটার একজন স্টুডেন্ট প্রোগ্রামিংকে চিন্তা করে, ইলেকট্রনিক্স হয়তো প্রথম দিকে অত চিন্তা করা লাগে না। হুম, হুম। আপনি আপনার লাইফে ফার্স্ট প্রোগ্রামিং কখন শিখছিলেন, এবং লাইফে কোন পয়েন্টে গিয়ে, হ্যাঁ আপনি একটা পয়েন্টে গিয়ে ভাবছেন যাচ্ছে এটা নিয়ে আগান যায়, বাট লাইফে কোন পয়েন্টে গিয়ে আপনি ভাবছিলেন যে প্রোগ্রামিংকে আমি আমার ক্যারিয়ারের একটা মূল ভিত্তি নিতে পারি? আমি আপনার পোর্টফোলিও দেখছিলাম, তো আমি দেখছি আপনি গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বা সফটওয়্যার নিয়েও কাজ করছেন, সো আপনি অনেক কিছু এক্সপ্লোর করছিলেন। সো এক্সপ্লোরের পাশাপাশি কোন সময় কি আপনি ভাবছেন যে আচ্ছা আমি এটাকে নিচ্ছি আমার লাইফে একমাত্র বিষয় হিসেবে, এবং স্পেশালি কখন মেশিন লার্নিংকে স্পেশালি নিচ্ছেন, যে প্রোগ্রামিং এবং উইথ মেশিন লার্নিং আমি নিচ্ছি? সো এটা যদি একটু বলতেন ভাইয়া। আচ্ছা, আচ্ছা, খুবই ভালো করছেন, ইন্টারেস্টিং করছেন। আমার নিজেরও এখন ভাবতে ইচ্ছে করতেছে যে আসলে এটা কিভাবে আসলে, কিভাবে ভাবলো। আসলে মূলত প্রোগ্রামিং বলতে আমরা যেভাবে, সরি জাস্ট, ওকে, প্রোগ্রামিং বলতে আমরা যেভাবে বুঝি এটা একটু ভিন্নভাবে চিন্তা ভাবনা করতে হবে যে প্রোগ্রামিংটা আসলে কি। আমরা যেটা সাধারণত বুঝি যে আমাদের ডিপ্লোমা কারিকুলামে যে প্রোগ্রামিং গুলো ইনক্লুড করা এইচটিএমএল সিএসএস দিয়ে শুরু হয়, পাইথনের কিছু বেসিক থাকে। তো মূলত আমি একটা কাজ করতে চাই, প্রজেক্ট কমপ্লিট করতে চাই, তো এটার জন্য কি লাগবে আমার, সেইটা আমাকে আগে জানতে হবে। তো মেইনলি প্রোগ্রামিং শিখতে হবে, প্রোগ্রামিং করতে হবে, এইটা না ভেবে আমাদের ডিপ্লোমার স্টুডেন্টদের মেইনলি উচিত হলো ছোট ছোট প্রজেক্ট করা। লাইক আমি এই কাজটা করতে চাই, তো সেটার জন্য আমার কি প্রোগ্রামিং লাগবে, কিভাবে আমি সেটা করব, সেটা তখন কিন্তু আমার নিজেরই শিখতে হবে আর কি, তাই না? তো এইভাবে চিন্তা ভাবনা করলে, আমি মূলত যেহেতু কাজ করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নিয়ে আমরা প্যাথোলজিক্যাল ইমেজ গুলো যাতে অটোমেটিক্যালি ডিটেকশন করা যায়, মূলত মেডিকেল এর সাথে কাজ করি, কিছু হসপিটালের সাথে কানেক্টেড কাজ করি। তো সেই ক্ষেত্রে আমার মেশিন লার্নিং, ডিপ লার্নিং অবশ্যই প্রয়োজন। তো নেক্সট ফিউচার কিন্তু এই দিকে ট্রান্সফর্ম করতেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমার কারিকুলামটা যথেষ্ট ভালো, বিকজ মেশিন লার্নিং, ডিপ লার্নিং হচ্ছে পাইথনের একটা পার্ট। তো আমি মনে করি যে সবার আগে পাইথনের বেসটা ভালোভাবে শেখার জন্য ডিপ্লোমা লাইফে, এবং যদি পসিবল হয়, হ্যাঁ মেশিন লার্নিং, ডিপ লার্নিং, মেশিন লার্নিং এ কিছুটা এক্সপ্লোর করা যায়, ডিপ লার্নিং আপাতত প্রয়োজন নাই, বাট মেশিন লার্নিংটা লিস্ট কিছু কিছু কাজ করা যায়, লাইক ফেস রিকগনাইজেশন বা আদার্স সামথিং, এই টাইপের গুলো। আর আদার পার্ট গুলো যেহেতু এখানে সবাই তো কম্পিউটার সায়েন্সের না। না, আপনার ডিপার্টমেন্টেও স্টুডেন্ট আছে এবং সিভিল আচ্ছা, মেকানিক্যালি শিক্ষার্থীরাও আছে। খুলনাতে যেটা হয়, অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে, তারা বলে যে তোমরা ইউসেজ টাইপের অনেক ট্রেনিং সেন্টার গ্রাফিক্স আছে। ডিজাইন শিখো, গ্রাফিক্স ডিজাইন অনেক সহজ, অথবা হচ্ছে ওয়েব ডিজাইন শেখো। মূলত এই গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এইগুলো ফিউচারের জন্য বেটার কিছু না। গ্রাফিক্স ডিজাইন প্রয়োজন আছে যারা ফ্রিল্যান্সিং করতে চায়, বাট সেটা ভিন্ন কথা, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করবো না। গ্রাফিক্স ডিজাইন করে অনেকেই ভালো কিছু করতেছে, বাট প্রোগ্রামিং এই বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট। আর ওয়েব ডিজাইন করেও অত ভালো কিছু করা যায় না। আপনাদের মেইন টার্গেট থাকবে যে আমি কিছু শিখতে চাই। ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আমাদের যে এখানে পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে এইগুলো ছোট ছোট কাজ, এইগুলো দিয়ে আসলে বেটার কিছু করা পসিবল না। সো আপনাদের টার্গেট হবে যে আমরা আসলে আমাদের বেসটা ভালো করতে চাই, কিভাবে অ্যালগোরিদম গুলো কাজ করে সেগুলো আমি বুঝতে চাই, তারপরে ভালো অপরচুনিটি গুলো আস্তে আস্তে সামনে আসবে। আচ্ছা, নাইস। আমি ভাইয়ের কথা থেকে একটা জিনিস আমার যেটা মনে হয়েছে পার্সোনালি, সেটা হচ্ছে
আচ্ছা, আমি পার্সোনালি একজন ডেভেলপার, আমি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। বাট আমার কখনোই ড্রিম না যে আমি ডেভেলপার নিয়েই জীবনযাত্রা করব। ভাই যেটা বলতে চাচ্ছেন, আমি যদি আপনাদের জন্য বলি, অনেকে হয়তো ভাবতে পারেন যে তাইলে কি ভাই ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্ট এগুলো শিখবো না? ভাইয়ের মূলত কথা হচ্ছে যে আমাদের স্বপ্নটা অনেক ছোট হয়ে গেছে। লাইক আমরা চুজ করতেছি ওয়েব, অ্যাপ, ওইটা দিয়ে মনে হয় সারা জীবন কাজ করে যাবো, বা আমাদের স্বপ্নটা অনেক ছোট। মানে ভাই বলতে চাচ্ছে যে আমাদেরকে শিখতে হবে অনেক বড় কিছু। তো আমাদের ফান্ডামেন্টালি আমরা শিখতে পারি অনেক কিছুই, বাট দিন শেষে আমাদের লাইক, ধরুন আমি এক্সাম্পল যে একটা ইম্প্যাক্ট তৈরি করা, যেটা নিয়ে কি ভাই অবশ্যই আই থিঙ্ক কথা বলতে, যে একটা ইম্প্যাক্টের দিক থেকে কিন্তু এইসব ছোট ছোট কাজ দিয়ে আমরা পারবো না। সো এইটা আর কি কেউ আবার অন্যদিকে নিয়ে যায় না যে ভাই তাহলে কি শেখা অল্প করে দিব নাকি। সো এই জন্য কি ভাই অ্যাড করা। আচ্ছা, তো আরেকটা কোশ্চেনের দিকে আমি চলে যাই, সেটা হচ্ছে ভাই আপনি কি আপনি ডিপ্লোমা পরে কি ডুয়েট প্রিপারেশনের দিকে গেছিলেন, ডুয়েটের দিকে? না, আমি সাধারণত ডুয়েট প্রিপারেশনের দিকে যাই নাই। আমি মূলত জবে ঢুকে পড়ছিলাম এবং সাথে কন্টিনিউসলি বিএসসিটাও চালিয়ে গেছে। তবে হ্যাঁ, ডুয়েট প্রিপারেশন বেটার। আমি ডুয়েটের প্রিপারেশনের জন্য বলবো যে হ্যাঁ, যাদের ভালো সিজিপি আছে এবং যাদের কনফিডেন্স আছে তারা অবশ্যই ট্রাই করা উচিত। আচ্ছা, আপনার মতে স্পেসিফাই ভাবে মানে কাদের উচিত হবে ডুয়েটের জন্য যাওয়া, লাইক এমন কি কোনো প্যারামিটার আছে আপনার মতে যে এইসব ব্যক্তি আর ডুয়েটের জন্য যাওয়া উচিত, বা এইসব ব্যক্তিদের ডুয়েটের জন্য যাওয়া উচিত না, বা ওই মাইন্ডসেটটা আসলে তাদের? ডুয়েটের ব্যাপারে আমার পার্সোনাল অবজারভেশন হলো, বাংলাদেশে আমরা পলিটেকনিক স্টুডেন্টরা ডুয়েটকে যেভাবে দেখি, মনে হয় যে ডুয়েটে পড়তে পারলে আমার জীবনের সবচেয়ে বেটার কেউ অ্যাচিভমেন্ট আবার হয়ে যাবে। অন্যদিকে নিয়ে যায় না, সো যে ভাই অনেক তাহলে কি? ডুয়েটের স্টুডেন্ট আছে যারা ডুয়েট থেকে অলরেডি মাস্টার্সও শেষ করছে, বাট এখন আমাকে ফোন দেয় যে ভাই আমার একটু হেল্প লাগবে, এই ব্যাপারে কি করা যায়। নট অনলি ডুয়েট, বুয়েট, রুয়েটেরও অনেক স্টুডেন্টকে আমরা চিনি যারা পোস্ট গ্রাজুয়েশন স্টাডির জন্য, স্কলারশিপ জন্য, ফান্ডিং এর জন্য চেষ্টা করতেছে। তা ডুয়েট আসলে চান্স পাইলে যে অনেক বেটার কিছু হবে এরকম না, বরং আমি মনে করি যে যেখানেই হোক, আমার যদি নিজের অভিজ্ঞতা থাকে, নলেজ থাকে, প্রোগ্রামিং এ যদি অনেক এক্সপার্ট হওয়া যায় এবং বেস ভিত্তির যে নলেজ গুলো, ফাউন্ডেশনটা ভালো হয়, তাহলে ইনশাল্লাহ সে পৃথিবীর যে কোনো জায়গায় আহ ভালো স্যালারিতে জয়েন করতে পারবে। আমাদের তো বাংলাদেশের টার্গেট থাকে হলো নর্মালি যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে থাকে বিভিন্ন জায়গায়, পাওয়ার প্ল্যান্ট গুলোতে 70-80 হাজার টাকা স্যালারি দেয়, তো তারা মনে করে যে এটা বাংলাদেশের সবচেয়ে ভালো চাকরি। কিন্তু বাইরে যারা আরো বেটার ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করে, তারা প্রতি মাসে 15 লাখ 20 লাখ টাকা স্যালারি পেয়ে যাবে। এটা তাদের কন্টিনিউয়াস জাস্ট প্রসেসে আগাইতে হবে। তো ড্রিমটা ওইভাবে রাখতে হবে। আমি মনে করি সবার ড্রিমটা এরকমই হওয়া উচিত যে আমি প্রতি মাসে 10,000 US ডলার ইনকাম করতে পারবো। আচ্ছা, নাইস। আচ্ছা, এখানে একটা কোশ্চেন করি ভাই। আপনার মতে লাইক আপনি আজ থেকে পাস করে খুলনা পড়লেন, আপনি যখন জয়েন করছেন, লাইক আপনি 13-14 সেশন না ভাই, যদি আমি ভুল না করি? জি, জি, জি। আচ্ছা, বর্তমানে 25 সাল চলতেছে। তো 14, 15, চল 14 না। হ্যাঁ, তো বর্তমানে যারা এইখানে আছে তারা খুলনা পলিটেকনিকে পড়াশোনা করছে আপনার 10 বছর পরে। সো মোটামুটি 10 বছরের গ্যাপ। তো 10 বছর অনেক কিছু চেঞ্জ হয়েছে। আপনার মতে বর্তমানে একজন শিক্ষার্থী যদি কম্পিউটার হোক বা সিভিল হোক বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল হোক, যার টেকনোলজি নিয়ে ইচ্ছা আছে, এমন হতে পারে সে ইলেকট্রিক্যাল, তার হয়তো একটা রোবট নিয়ে ইচ্ছা আছে, বা হয়তো সিভিল, তার হয়তো সিভিলের কোনো একটা টেকনোলজি নিয়ে ইচ্ছা আছে, টেকনোলজিকে পছন্দ করে। তো টেকনোলজি মানে প্রোগ্রামিং বা এইসব বিষয় আসছে, তো এমন একটা ব্যক্তি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে আছে, তার এখন রোড ম্যাপটা কী হওয়া উচিত? তার আসলে কেমন সিজিপিএ মেনটেন করা উচিত, কেমন পড়াশোনা করা উচিত, কী পরিমাণ সময় স্কিলের জন্য দেওয়া উচিত, এবং দিন শেষে তার আসলে যদি সে বিদেশে পড়াশোনা করতে চায় তাহলে আসলে তার মাইন্ডসেটটা বা কখন প্রিপারেশন নেওয়া উচিত, এই বিষয়টা নিয়ে আপনার মতামত যদি বলতেন। আচ্ছা, আমি প্রথমে একটু অ্যাড করি যে আসলে আমাদের রোড ম্যাপটা কেমন হওয়া উচিত। ফুল পাইপলাইনটা যদি ক্যারিয়ারের বোঝা যায়, তাহলে আমাদের এই বিষয়গুলো আমরা কিভাবে কিভাবে নিব, লাইক আমি আগামী বছরে কি করতে চাই সেটা যদি আমি মান্থলি বেসিসে ভাগ করে নেই এবং তারপর যদি ডেইলি বেসিসে ভাগ করে নেই, তাহলে কিন্তু আমার জন্য ইজি হয়ে যায় যে আমি আগামী বছরে এটা করতে চাই, আমার প্রতি মাসে এটা করতে হবে, তাহলে আমার প্রতিদিনই এটা করতে হবে। কিন্তু আমি যদি না জানি যে আগামী বছর কি করতে হবে, তাহলে তো আমাদের আসলে দিন পরের দিন যা সামনে আসে তাই করতে থাকি, বা কি করতে হবে এটা আমি জানি না।
তো মূলত ডিপ্লোমার স্টুডেন্টরা সবাই যে সবকিছুই জানবে এরকমও না। তো আমরা যারা আছি আরো শেষ করছি তাদের থেকে ব্যক্তিগতভাবে পরামর্শ নিলে এটা আরো বেটার হবে। তো আমি মেইনলি ওভারঅল জেনারেল সবার জন্য যেটা বলতে চাই, তাহলে মূলত বাংলাদেশে ডিপ্লোমা বা নট অনলি বাংলাদেশ সারা পৃথিবীতে ডিপ্লোমা অফার করে। তো ডিপ্লোমা পাশ করার পরে মূলত বিএসসি শেষ করতে হয়। বিএসসি শেষ করলে মূলত পড়াশোনার বেসিক ভিত্তিটা তৈরি হয় আর কি। হ্যাঁ, তো বিএসসি শেষ করার পরে মূলত এরপরে পোস্ট গ্রাজুয়েশন স্টাডি শুরু হয়। তো যারা মূলত জবের দিকে ফোকাস করে তারা বেশিরভাগ বিএসসির পরেই তাদের রিলেটেড জবের জন্য তারা যেতে পারে। তো সেক্ষেত্রে যদি কম্পিউটার সায়েন্স রিলেটেড হয় তাহলে তাদের অবশ্যই সার্টিফিকেট বা সে কোথায় পড়ছে এগুলো দেখবে, কারণ যে কোম্পানিতে যাবে সেই কোম্পানির রিকোয়ারমেন্ট থাকবে এটা যে আমরা এটা করতে চাই, তুমি সেটা জানো কিনা। তো সেক্ষেত্রে যদি আপনাদের আগে থেকে রিলেটেড কিছু প্রজেক্ট থাকে, লাইক সাইবার সিকিউরিটি, কোন কোম্পানিতে গেলাম আমি সাইবার সিকিউরিটি নিয়ে এই কাজগুলো করছি, দিস ইজ মাই প্রজেক্ট, হ্যাঁ, এই প্রজেক্ট গুলো যদি কোনো পোর্টফোলিও থাকে তাহলে তারা কিন্তু হায়ার করে নিবে। আদার্সদের ক্ষেত্রে যদি গভর্নমেন্ট জবের কথা বলি বাংলাদেশে, তাহলে তো আবার সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে এখানে একটু পড়াশোনা করতে হয়। সেটা আমি সাজেস্ট করব, তাহলে অবশ্যই জব করার ইচ্ছা হয় তাহলে অন্তত 1-2 বছর থাকতে বিএসসি তে, তখন থেকে ট্রাই করা উচিত। হ্যাঁ, আসলে ডিপ্লোমা পাশের পরে যে জব গুলো বাংলাদেশে পাওয়া যায়, অনেকে হয়তো তাহলে ডিপ্লোমা পাশের পরেই তো জব আছে বাংলাদেশ, মানে গভর্নমেন্ট জব, তো সেগুলোর জন্য ট্রাই করবো কিনা। আসলে ডিপ্লোমা জব গুলো হলো এত ভালো জব না, সর্বোচ্চ ক্যাটাগরি হলো 10ম গ্রেডের জব গুলো পাওয়া যায়। তো আমি মনে করি যে একটা স্টুডেন্টের সর্বোচ্চ গোল এই ডিপ্লোমা জব হওয়া উচিত না। আমি মনে করি অ্যাটলিস্ট তারা বিএসসি করার পরে তারপরে জব করা উচিত। তবে আমার কাছে যদি কেউ পার্সোনালি পরামর্শ চায় যে আপনি কোনটা সাজেস্ট করবেন, তাহলে আমি সাজেস্ট করবো যে না, বিএসসি করার পরে জবের দরকার নাই, বিএসসি করার পরে মূলত পোস্ট গ্রাজুয়েশন স্টাডি করা উচিত, মাস্টার্স পিএইচডি অগ্রসর হওয়া। তো মাস্টার্স পিএইচডি তখন আমি প্রশ্ন যে এত টাকা পাবো কই, ডিপ্লোমার স্টুডেন্ট তো সব মধ্যবিত্ত পরিবারের। তা আমরা টাকা দিয়ে ডিপ্লোমা করলাম, তারপর বিএসসি প্রাইভেট থেকে করলাম, তারপরে আবার মাস্টার্স করবো, সেখানেও তো টাকা পড়ে যায়। মূলত মাস্টার্স থেকে টাকা ছাড়াও পড়া যায়। আজকের একটা মূল টপিক ছিল যে বিদেশে উচ্চশিক্ষা কিভাবে করা যায়। তো সেটা আমি সবার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাজেস্ট করবো যে আফটার কমপ্লিটিং বিএসসি, বিকজ বিএসসি করার পরে মূলত মাস্টার্সে উইথ স্কলারশিপ গ্রান্ট সহ বিদেশে পড়ার সুযোগ পাওয়া যায়। হ্যাঁ, সেক্ষেত্রে প্রতি মাসেই 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা পর্যন্ত স্যালারি দিবে, প্লাস পড়াশোনার খরচ সম্পূর্ণ ফ্রি। এবং সেটার একটা বড় অপরচুনিটি আছে হলো কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের জন্য, বিকজ আগে থেকে যদি একটু এক্সপার্ট হওয়া যায় এবং বিএসসি লেভেলে যদি কিছু পাবলিকেশন থাকে, তাহলে কিন্তু সহজে মাস্টার্স করা যায়। এবং মাস্টার্স যখন সে ফান্ডিং পাবে, সে ডেফিনেটলি পিএইচডি তেও একই রকম ফান্ডিং পাবে। তার মানে এটা অন কাইন্ড অফ জব, এটা বলা হলো জিআরএ, গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা তো জিআরএ পোস্টে সে জব করলো, প্লাস তার ক্যারিয়ারটা আরো ডেভেলপ হচ্ছে, সে পৃথিবীর বিভিন্ন দেশে সে ঘুরতে যেতে পারবে। আচ্ছা লাইক আমার কথা যদি বলি, আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি মালয়েশিয়ার আরেকটা পার্ট, এটা হলো সাবা, বলে সাবা স্টেট। সাবা একটা বর্নিও একটা আইল্যান্ড দ্বীপ। তো এই বর্নিও আইল্যান্ডের মধ্যে মূলত সাবা, সারাওয়াক, ব্রুনাই এবং ইন্দোনেশিয়া এই ল্যান্ডের মধ্যে। তো সাবা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা সুন্দর একটা জায়গা, ন্যাচারাল বিউটিফুল। আমার হোটেলের এই পাশে আছে পাহাড়, এবং সেখানে ঝর্ণা ঝরতেছে, আমি যদি দিন হতে দেখাইতাম। এবং এই পাশটাতে বিশাল সমুদ্র, সমুদ্রের মাঝে আবার বেশ কিছু ছোট ছোট দ্বীপ আছে, এখানে সুন্দর সুন্দর জাহাজ ঘুরতেছে। তো দুইটাই আমার এই হোটেল থেকে দেখা যাচ্ছে। তো আমি কিন্তু ফুললি ফান্ডেড ভাবে ইউনিভার্সিটি থেকে এখানে আসছি। আমার এখানে আসা, থাকা, খাওয়া, এয়ার টিকিট, এভরিথিং ইউনিভার্সিটি থেকে এটা বহন করতেছে। হ্যাঁ,
তা অ্যারাউন্ড এখানে আমার অলমোস্ট 1 লাখ টাকার উপরে বাজেট এই ট্যুরের জন্য, যেটা ইউনিভার্সিটি থেকে দিচ্ছে। নেক্সট 11 তারিখে যাচ্ছে হচ্ছে থাইল্যান্ডে, তো সেটাও ইউনিভার্সিটি থেকে স্পন্সর করছে। তো এরকম পৃথিবীর যে কোনো দেশেই কিন্তু যাওয়া যায়। তো এইগুলো কিভাবে যাওয়া যায় মূলত, আমি যেটা করি, আমি যখন বিএসসি তে আমি শুরু করি তখন অনেক আমাদের টিচারটা ছিল যারা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াতো। তো আমি প্রশ্ন করতাম যে আপনার কিভাবে জানেন এত টাকা পান করে? আচ্ছা তাহলে এটা তো রিসার্চ এর ফান্ড, এটা তো টাকা দেয় ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি ফান্ড দেয় কিভাবে? তাহলে তো আমার সেই রিসার্চার হইতে হবে। আচ্ছা হ্যাঁ, তারপর থেকে আমার মূলত স্বপ্ন আমি একজন গবেষক হতে চাই। এখন আমরা যে কথা বলতেছি, এত মানুষ একসাথে, 51 জন পার্টিসিপেন্ট একসাথে বসে যে গল্প দিচ্ছি, করতেছি, আড্ডা দিচ্ছি, তো এটা কেউ না কেউ ইনোভেট করছে না? কেউ আবিষ্কার না করলে এত টেকনোলজি আগামী 10 বছর আগে তো এটা আমি কল্পনা করতে পারতাম না, তাই না? সো কেউ একজন গবেষণা করছে যে আমাদের সবার জন্য একটা প্ল্যাটফর্ম থাকলে ভালো হয়, তাহলে আমরা সবাই একসাথে মিটিং করতে পারতাম। তো সে এটা আবিষ্কার করছে, এখন আমরা সবাই পাচ্ছি। তো মূলত রিসার্চ এর কাজ হলো গবেষণা করা, নতুন কোনো কিছু আবিষ্কার করা। হ্যাঁ, তো এই রিসার্চারদের বিভিন্ন কনফারেন্স হয় মূলত, যেখানে সারা পৃথিবীর রিসার্চাররা আসে। সেখানে এই কনফারেন্স গুলো হয়, সবার রিসার্চ কে কি করতেছে, কে কোন বিষয় নিয়ে গবেষণা করতেছে সেগুলোর প্রেজেন্টেশন দেয়। তা এখানে আমার আগামীকালকে প্রেজেন্টেশন আছে। আহ, আগামীকালকে আমার গবেষণা রিলেটেড কিভাবে অটোমেটিক ভাবে ব্রেস্ট ক্যান্সার ডিটেক্ট করা যায়, এটা নিয়ে আমার গবেষণা, এটা রিলেটেড দিব প্রেজেন্টেশন। তো মূলত গবেষণায় মজা আছে, নতুন কিছু আবিষ্কার করার স্বপ্ন আছে, এবং যারা ভালো গবেষক তারা তো দেখছেন নোবেল পুরস্কার পর্যন্ত পেয়ে যেতে পারে। তো জীবনের টার্গেট আমার মতে এরকমই হওয়া উচিত, স্বপ্ন দেখতে হবে বড় করে। এবং মাস্টার্স পিএইচডি তারপরে কিন্তু সাথে সাথে বড় ইউনিভার্সিটি গুলোর ফ্যাকাল্টি মেম্বার হিসেবে, প্রফেসর হিসেবে জয়েন করা যায়। এবং বাইরের দেশের এটা স্যালারি নিয়ার অ্যাবাউট মালয়েশিয়ান রিঙ্গিত 20,000 রিঙ্গিত, যদি মিডল ইস্টের দিকে যায় সেখানে অলমোস্ট এরকম। আদার্স অন্য ইউনিভার্সিটি গুলোতেও কিন্তু এরকম, মানে আফটার পিএইচডি অ্যাজ আ রিসার্চার সে নিম্ন পদে 5-10 লাখ টাকা ইনকাম করা এটা ব্যাপার না। এবং বাইরে কিন্তু অতটা কমপ্লিকেটেড না, বাংলাদেশে আমরা যেভাবে ভাবি যে আমাদের এটলিস্ট ডুয়েট পরীক্ষার চেয়ে এত কঠিন না। আচ্ছা আর জাস্ট শুধু আচ্ছা কন্টিনিউ করতে হবে, প্রসেস ফলো আচ্ছা করতে হবে। হ্যাঁ, এখানে যে কেউ চাইলে, এখানে যে আমি পার্টিসিপেন্ট যারা দেখতে পাচ্ছি সবাই যদি চায় সবাই পারবে, আমি বিলিভ করি, বিকজ আমি তো জানি কে কেমন স্টুডেন্ট। সো যে হচ্ছে যার সিজিপিএ এখন আসতেছে 2.65 আর 2.50 সামথিং, সে চাইলেও সেও কিন্তু জীবনের লক্ষ্য এরকম রাখতে পারে, এবং সে একসময় অ্যাজ এ প্রফেসর হিসাবে আমেরিকার কোন ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি মেম্বার হিসাবে জয়েন করতে পারে। জাস্ট শুধু স্বপ্ন দেখতে হবে। আচ্ছা নাইস তো এটাই ছিল মূলত রোড ম্যাপটা, যে আসলে কার কি করা উচিত। আচ্ছা আহ, ভাই মূলত রোডম্যাপটা দিয়েছেন মোটামুটি এক প্রকার যারা গবেষক বা রিসার্চ বা পড়াশোনা কেন্দ্রিক কাজকর্মের দিকে যাদের মোটামুটি আগ্রহ আছে লাইক ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে, ধরুন আমি একজন ব্যক্তি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চাই, অথবা আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে, অথবা আমি একজন এআই ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চাই, এই টাইপের যে ব্যক্তিরা আছে তারা যদি চায় যে ধরুন আমি এক্সাম্পল, ধরুন আমি একটা সিনারিও আপনাকে একটা গল্প বলি, ধরুন একটা স্টুডেন্ট সে খুলনা পলিটেকনিক থেকে পাশ করছে কম্পিউটার ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে, তার প্ল্যান হচ্ছে যে সে একজন এআই ইঞ্জিনিয়ার বা একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা সে একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে মোটামুটি সে অনেকগুলো প্রজেক্টও করছে টুকটাক, ডিপ্লোমা লাইফে তার যদ্দূর সম্ভব সে সময়ের সদ্ব্যবহার করছে। এখন এই ব্যক্তিকে আপনি যেহেতু অলরেডি বলছেন যে বিএসসি করবে, তার মাস্টার্স করা উচিত, তার মানে অবশ্যই সে হয়তো পার্ট টাইম কোনো জবের পাশাপাশি বিএসসি করবে আপনার মতো। করার পর সে যদি চায় যে বিএসসি করে আমি এখন বাইরের দেশে যাব, আমি এখন ওখানে গিয়ে একজন ইঞ্জিনিয়ার হতে চাই, ওকে, এখন তাইলে তার আসলে রাস্তাটা কেমন হবে, সে পড়াশোনার ওখানে ফান্ডিং কিভাবে পাইতে পারে, পাশাপাশি সে জবে কতটুক সুযোগ পাইতে পারে, বা কোন মানে ইঞ্জিনিয়ার যারা হচ্ছে ওই দেশে গিয়ে তারা কি করতে পারে, বা ওই স্ট্যান্ডার্ডটা কিভাবে করতে পারে আপনার মতে? আচ্ছা, গুড কোশ্চেন। সো মূলত এখানে যারা আছে
বাংলাদেশে আসলে রিসার্চ অপরচুনিটিটা খুবই কম, লিমিটেড। এবং দেখা যায় যে ইউনিভার্সিটি লেভেলে যারা ফ্যাকাল্টির ডিন, যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাদেরই দেখা যায় যে ভালো কোনো রিসার্চ প্রোফাইল থাকে না, রিসার্চের ফান্ডিং থাকে না, বাজেট থাকে না। বিকজ একটা গবেষণাপত্র পাবলিশ করতেই অনেক সময় 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা খরচ হয় শুধুমাত্র ফিস দিতে হয়, রেজিস্ট্রেশন ফিস। আচ্ছা। সো কনফারেন্স গুলোর ফিসও অ্যারাউন্ড 1 লাখ টাকার উপরে হয়। তো যাদের সুযোগ আছে, ফাইন্যান্সিয়ালি কন্ডিশন ভালো, তাদের আমি সবাইকে সাজেস্ট করবো যে বিএসসিটা বাইরের দেশ থেকে করা যায় কিনা। বিকজ বাইরের দেশের প্রত্যেকটা আন্ডারগ্রেডের স্টুডেন্টরাও রিসার্চে ফোকাস করে, বিকজ তাদের যারা ক্লাস নেয় তারা সব বড় বড় প্রফেসর। তো তাদের বিভিন্ন প্রজেক্টে কিন্তু সহজেই তারা ফান্ডিং করতে পারে এবং রিসার্চের গাইডলাইনটাও ভালোভাবে পেতে পারে। তো যাদের সক্ষমতা আছে, অ্যারাউন্ড মালয়েশিয়াতে কমপ্লিট করতে গেলে আন্ডার গ্রাজুয়েট স্টাডি 15 থেকে 20 লাখ টাকা খরচ হয়। এবং প্রথমে মালয়েশিয়া আসার সময় অ্যারাউন্ড 5-6 লাখ টাকা খরচ হয়। তো এইটা যাদের ফাইন্যান্সিয়ালি এফোর্ড করতে পারবে তাদেরকে আমি ডেফিনেটলি সাজেস্ট করবো যে বাইরে থেকে পড়াশোনা করার জন্য। বিকজ বিএসসি শেষ করতে পারলে তার ক্যারিয়ার কি, কোন দিকে মোড় নিতে হবে সে নিজেই বুঝতে পারে। এবং যারা মালয়েশিয়াতে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারে, এখানে অ্যারাউন্ড প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলো দেখবেন তারা ক্লেম করতেছে যে 100% এমপ্লয়মেন্ট রেশিও, মানে আফটার গ্রাজুয়েশন 100% এমপ্লয়মেন্ট হচ্ছে। মানে তাদের ইন্টার্নশিপের সময় বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চাকরি পেয়ে যাচ্ছে। কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে 98%, 97%, তার মানে অলমোস্ট যে স্টুডেন্ট কমপ্লিট করতেছে সে কিন্তু বিভিন্ন জায়গায় জব পেয়ে যাচ্ছে। এবং জব যারা যাচ্ছে না তারা কিন্তু আবার রিসার্চ ফান্ডিং পেয়ে যাচ্ছে। বাট যারা বাংলাদেশে করবে তাদের জন্য আমি সাজেস্ট করব যে তাদেরও অ্যাটলিস্ট গবেষণায় 2-একটা পাবলিকেশন, কিছু কিছু পাবলিকেশন করা উচিত। কারণ অনেক সময় অপরচুনিটি থাকে, আমরা যারা বাইরে আছি তাদের সাথে কোলাবোরেট করেও করতে পারে। So, যদি রিসার্চে একটা ন্যূনতম হলেও অভিজ্ঞতা থাকে এবং তার যদি কোডিং স্কিলও ভালো থাকে, সিজিপি ভালো থাকে, সব মিলে সে কিন্তু ইউএসএ তেও আচ্ছা, মাস্টার্সে। কেমন সিজিপিএ? সিজিপিএ ভালো বলছেন, কেমন সিজিপিএ ভাই? সিজিপিএ আসলে এখানে খুব বেশি ম্যাটার করে না। আমি যদি বলি যে ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে কত পার্সেন্ট ম্যাটার করে, আমি বলতে পারি নিয়ার অ্যাবাউট 10%। আচ্ছা, মাত্র আর 10%? বাকিগুলো মূলত প্রথমত দেখে হচ্ছে তার পাবলিকেশন আছে কিনা, রিসার্চে কোনো স্কিল আছে কিনা, এটা বলা যায় অলমোস্ট 50% আচ্ছা। চান্স আছে যদি রিসার্চ পেপার ভালো থাকে। দ্বিতীয়ত হলো তার ইংলিশটা কেমন, সে স্পিকিং কেমন করতে পারে। সেজন্য আমি সাজেস্ট করবো প্রত্যেকের এখন থেকে সুযোগ হলে আইএলটিএস ট্রেনিংটা নেওয়া, আইএলটিএস এ ভর্তি হয়ে যাওয়া। আইএলটিএস স্কোর ভালো থাকলে সে কিন্তু বাইরের দেশে আন্ডারগ্রেডেও চান্স আছে। আন্ডারগ্রেডে কিন্তু ডিপ্লোমার স্টুডেন্টরা ফুল ফান্ডেড সহ পড়তে পারে, বাট সেটা খুবই লিমিটেড। আমি সেটা সাজেস্ট করবো না, বিকজ এটা খুবই টাফ। এবং ডিপ্লোমার স্টুডেন্টরা মনে করি যে এইটার পিছনে ছুটতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো দেখা যাবে তখন যে আর চান্স পাচ্ছে না। এটা যারা এক্সট্রা অর্ডিনারি, লাইক ঢাকাতে যারা ছোট থেকেই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে সামহাও কিছু কিছু সময় তারা আন্ডারগ্রেডে স্কলারশিপ পায়। বাট খুলনা পলিটেকনিক স্টুডেন্টের জন্য আমি বলবো যে শুধু শুধু এই পিছিয়ে ছুটে লাভ নাই। তার চেয়ে যাদের ফাইন্যান্সিয়ালি মোটামুটি সলভেন্সি আছে তাদের উচিত নর্মালি টিউশন ফি দিয়েই আন্ডারগ্রেডটা কমপ্লিট করা, দেন পোস্ট গ্রাডে সে ইনশাল্লাহ স্কলারশিপ সহ ফান্ডিং সহ পড়াশোনা আচ্ছা। করতে হবে। আহ, আচ্ছা, তাহলে এখানে আরেকটা কোশ্চেন চলে আসতেছে আমার, সেটা আচ্ছা, প্রথমত হচ্ছে আপনারা কোশ্চেন করবেন অবশ্যই, আমি কোশ্চেন সব করবো না, আমি মূলত আপনাদের কথা শুরু করে দিচ্ছি। আপনাদের প্রশ্নগুলো আপনারা চ্যাট বক্সে লিখবেন। আর যারা ভাইকে একদম ভয়েস মাইক অন করে প্রশ্ন করতে চান তারা হ্যান্ড রাইজ করবেন, আমি শেষের দিকে একদম তাদেরকে সুযোগ দিব। আপনাদের প্রশ্ন আপনারা চ্যাট বক্সে লিখবেন। সো শুধুমাত্র যে পড়াশোনা নিয়ে এমন না, ভাই মেশিন লার্নিং নিয়ে কাজ করছেন, এআই নিয়ে কাজ করছেন, তো সেই নিয়ে কোশ্চেন থাকলেও লিখতে পারেন।
বাট আমরা রিলেভেন্ট কোশ্চেন করব, এমন কোনো কোশ্চেন করবো না যেটা আসলে উত্তর আমরা অলরেডি জানি বা আমরা এক দুইটা সার্চ করলেই পাবো, যেহেতু ভাই অনেক গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিচ্ছেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন যেটা ভাই আসতেছে, এটা আমি দেখছি অনেকে জিজ্ঞাসা করতে, লাইক নর্মালি আপনার এই সেশন থেকে অনেকে আইডিয়া করবে যে আচ্ছা তাইলে যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মোট অতটা ভালো না, আমি তাহলে এরকম প্ল্যান করি যে আমি ভাইয়ের মতো বাংলাদেশ থেকে গ্র্যাজুয়েশন শেষ করব, করে আমি মাস্টার্সে যাব। অনেকে মোটামুটি এই রাস্তাটা ধরে আমি দেখছি। তো যদি কেউ এরকম রাস্তা ধরে যে সে ডিপ্লোমা শেষ করলো, তারপর ডুয়েট তো মোটামুটি একটু অনেক কষ্ট করা লাগে, আপনি নিজেই বলছেন, সে ডুয়েট গেল না, ধরুন সে আপনার মতো কোনো একটা প্রাইভেট ভার্সিটিতে গেল, পাশাপাশি কোনো জব করলো, এখন সে মাস্টার্স করবে বিদেশে। আপনার মতে টপ ৩টা বা ৪টা দেশের নাম যে দেশগুলোতে যাওয়া উচিত, মানে দেশ তো অনেক আছে, বাট কোন দেশগুলোতে যাওয়া উচিত যেগুলোতে গেলে বেটার হয়, এবং কেমন কি খরচ হইতে পারে, এবং কিরকম কি থাকলে বেটার হইতে পারে আপনার মতে? এই আচ্ছা, মূলত আন্ডারগ্রেডে যদি কেউ বাইরে আসতে চায়, সেটা তো আগে বললাম যে মোস্ট ওয়েলকাম। তবে অনেকেই চিন্তা ভাবনা করে যে আমি কোনোভাবেই বাইরের দেশে গেলে আমি হয়তো জব করে ইনকাম করে পড়াশোনা করতে পারবো, So আমার ফ্যামিলি থেকে আর টাকা নেওয়া লাগবে না, আর উল্টো আমি ইনকাম করে দেশে টাকা পাঠাইতে পারবো। হ্যাঁ, সো টোটালি এটা একটা ননসেন্স চিন্তা ভাবনা। আসলে আন্ডারগ্রেডে প্রতিদিনই ক্লাস থাকে, প্রতিদিন ক্লাস না থাকলে সপ্তাহে 4-5 দিন ক্লাস থাকবে, বা অ্যাটলিস্ট 4 দিন অ্যাটলিস্ট ক্লাস থাকে, 4 থেকে 5 দিন। তো 4-5 দিন ক্লাস করার পরে বাকি যে সময়টুকু থাকে সে যদি ভালোভাবে পড়াশোনার দিকে ফোকাস করে, সে আসলে জব করার এরকম টাইম পায় না। আচ্ছা, হ্যাঁ, জব করার টাইম পায় না। এটা সে যদি ইউএসএ তে যায়, ইউরোপে যায়, বা মালয়েশিয়া আসে, অস্ট্রেলিয়ায় যায়, যেখানেই হোক, মূলত আন্ডারগ্রেডের সিনারিও সবখানে সমান। লাইক কেউ যদি অস্ট্রেলিয়াতে যায়, সেক্ষেত্রে তার যদি আহ, একটু পার্ট টাইম কিছু সময় পায়, সে যদি কিছুটা ইনকাম করতে পারে, হুম, তো অস্ট্রেলিয়ার কিন্তু অন এভারেজ টিউশন ফি আন্ডারগ্রেডে 1 কোটি টাকা। আচ্ছা, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ তে অন এভারেজ 1 কোটি টাকা টিউশন ফি আর কি। আচ্ছা, হুম, লট। 3 বছর অথবা 4 বছরে, হ্যাঁ, অ্যারাউন্ড 30 লাখ, 20 থেকে 30 লাখ টাকা পার ইয়ার টিউশন ফি। প্রথমে দিতে হয় কত ভাই, মানে শুরুতেই? প্রথমে এরকম 1 বছরের ফিস এর মতোই লাগে আর কি, আচ্ছা, 20 থেকে 30 লাখ টাকার মতো প্রথমে খরচ হয়। এবং আমেরিকা, আহ, আমেরিকা বলতে ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, এই 4টা দেশ যদি কেউ চুজ করে, তাহলে তার ভিসা রিজেকশনটা এজ এ ডিপ্লোমা স্টুডেন্ট বলা যায় 50-60%-এর মানে উপরে, কারণ তার ডিপ্লোমা ভিসা স্টুডেন্ট রিজেক্ট ইউএসএ হয়ে করবে যাওয়ার তারপরেও পসিবিলিটি বেশি। রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে? ডেফিনেটলি রিজেক্ট হওয়ার পসিবিলিটি বেশি। তবে যদি কারো ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই ভালো হয়, লাইক তার বাবা যদি কোটি কোটি টাকা ইনকাম করে, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এটা মেইনলি ডিপেন্ড করে ফাইন্যান্সিয়াল সলভেন্সির উপরে। হ্যাঁ, তাদের অ্যাসেট ইভ্যালুয়েশনটা ভালোভাবে দেখাতে হবে যে হ্যাঁ, আমার ক্যাপাবিলিটি আছে আমার ছেলেকে বিদেশে পড়ানোর জন্য। সো আমার প্রতি মাসে কোটি টাকার উপরে ইনকাম, সো আমার এতগুলো অ্যাসেট আছে, এগুলো দেখাতে পারলে ভিসা অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং ডেফিনেটলি তার আইএলটিএস স্কোর 7.0 উপরে হইতে হবে। 6.5 পাইলেও মোটামুটি চলে, বাট 6.5 এর নিচে হইলে হবে না। এবং নট অনলি আইএলটিএস স্কোর, তার ফাইন্যান্সিয়াল সলভেন্সি অবশ্যই 2 কোটি টাকার উপরে অ্যাসেট থাকতে হবে আর আচ্ছা, কি। মিনিমাম মিনিমাম 2 কোটি টাকাতেও খুব ভালো সেটা বলতেছি না, মিনিমাম এটা বললাম আর কি। তো সেক্ষেত্রে তারা এই সমস্ত দেশগুলো ট্রাই করতে পারে। দেন যদি আমি ইউরোপের কথা চিন্তা করি, আদার্স কিছু কান্ট্রি এবং আমাদের আশেপাশের কিছু দেশ, তো সেই ক্ষেত্রে ইউরোপে অন এভারেজ অন্য দেশগুলোতে, ইউকে বাদে আদার্স দেশগুলোতে অ্যারাউন্ড প্রথমে 7-8-10 লাখ টাকা চলে যাওয়া যায়, 10-15। কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করে, সাবজেক্ট ওয়াইজ ডিপেন্ড করে, সেক্ষেত্রে এরকম খরচ হয়। চায়নায় অনেক সময় আমাদেরকে লোভ দেখায়, বলে যে ফুল স্কলারশিপ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চায়নাতে এগুলো থাকে হচ্ছে কন্ডিশনাল স্কলারশিপ। লাইক প্রথমে টিউশন ফিটা দেওয়া লাগবে না, বাট সিজিপিএ টা ধরে রাখতে হবে অনেক ভালো, টপ স্কোর করতে হবে, আদারওয়াইজ পরবর্তী ইয়ার গুলোতে আর স্কলারশিপটা থাকে না। হ্যাঁ, সো মালয়েশিয়ার ক্ষেত্রে এটা সহজ, বিকজ যেহেতু আমি মালয়েশিয়া চুজ করছি। মালয়েশিয়ার ক্ষেত্রে আমাদের প্রথমত কয়েকটা সুবিধা। 1 নম্বর হলো আমাদের এজ এ মুসলিম,
So, অন্যান্য দেশগুলো হচ্ছে মালয়েশিয়া এজ এ মুসলিম কান্ট্রি এবং এখানকার ওয়েদারটা বাংলাদেশের মতোই অনেকটা বেশ সুন্দর ওয়েদার, খাবারগুলো ভালো এবং খরচও খুব বেশি না। তবে মালয়েশিয়া কিন্তু মোটামুটি বলতে গেলে আমি ইউরোপ বা আমেরিকার মতো আধুনিক একটা দেশ বলতে পারি। এখানে রাস্তাঘাট এভরিথিং সবকিছু ফ্যাসিলিটিস ইউএসএ বা আমেরিকার মতোই বলা যায়, কিন্তু তুলনামূলকভাবে খরচ খুবই কম। সো আন্ডারগ্রাডে আমি তো বললামই, যাদের যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক ভালো না হয় তাহলে ডেফিনেটলি ওই দেশগুলোতে যদি আমি চুজ করে যাই, মূলত আমি যে কথায় ছিলাম যে সে যদি পার্ট টাইম জব করে, আমেরিকাতে যদি সে খুব বেশি ইনকাম করে তাও তো সে 1 লাখ 2 লাখ টাকার উপরে ইনকাম করতে পারবে না। সে সেটা দিয়ে কোনোভাবে তার আহ থাকা খাওয়ার খরচটা চলে যাবে, কিন্তু 1 কোটি টাকা ইনকাম করা তার পসিবল না। সে সিমিলারলি মালয়েশিয়ার ক্ষেত্রে সেম, মালয়েশিয়ার ক্ষেত্রে সে যদি মাসে 20 30 40 হাজার টাকা ইনকাম করে, সেটা দিয়ে তার কোন রকম থাকা খাওয়ার খরচ হবে, বাট পড়াশোনার খরচ কিন্তু সে উঠাইতে পারবে না। আর যদি সে পড়াশোনা ছেড়ে দিয়ে ফুল টাইম জব করে তাহলে সেটা ভিন্ন কথা, সে অবৈধ হয়ে যাবে তখন এবং ফাইনালি হয়তো সে পড়াশোনা শেষ করতে পারবে না। আর মালয়েশিয়া আসলে ফুল টাইম জব তাও খুবই কম, বিকজ অনেক ওয়ার্কাররা জব পায় না। এটা নট অনলি মালয়েশিয়ার ক্ষেত্রে, ম্যাক্সিমাম দেশগুলোর ক্ষেত্রে দেখা যায় যে যারা ওয়ার্কার আছে তারা কাজ পাচ্ছে না। তো স্টুডেন্টরা পড়াশোনার ফাঁকে ছোট ছোট যে সময়গুলো পায় এইগুলোতে আসলে আহামরি পাওয়া যায় না। তো আমি মূলত সবার ক্ষেত্রে এটা রিকমেন্ড করবো, যাতে কারো ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকে, লাইক 4 বছরে 10-20 লাখ টাকা দেওয়ার মতো, তারা মালয়েশিয়া ট্রাই করতে পারে। আচ্ছা, কত? আচ্ছা, কত সংখ্যাটা যদি একবার বলতেন। আহ 15 থেকে 20 লাখ টাকা নর্মালি ফুল 4 বছরে খরচ হয়। হুম, প্রথমে আসার সময় অ্যারাউন্ড 5 থেকে 6 লাখ টাকা খরচ হয় আচ্ছা টিউশন ফি সহ। আচ্ছা, তো মোটামুটি মালয়েশিয়া একটু চিপ অন্যান্য জায়গার থেকে, এবং অন্যান্য আমেরিকাতে জায়গা মুসলিম থেকে কান্ট্রি। চিপ, বাট এখানে পড়াশোনার কোয়ালিটি অনেক ভালো, বিকজ এখানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ম্যাক্সিমাম 1,000-এর মধ্যে অনেক ইউনিভার্সিটি আছে এবং এডুকেশন সিস্টেমটাও ভালো, পাবলিকেশনও করা যায়, অপরচুনিটি ভালো, যাতে সে এখান থেকে পোস্ট গ্রাজুয়েটে সহজেই ভালো স্কলারশিপ নিয়ে পরবর্তীতে মুভ করতে পারবে। আচ্ছা, বুঝতে পারছি। এখানে একটা বিষয় হচ্ছে যেটা ভাইয়ের আমি এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করবো। আপনি তো বিএসসি, আচ্ছা, অনেক কোশ্চেন আসছে, আমরা কোশ্চেনও নিব। আপনি তো বিএসসি করে তারপর মাস্টার্স করতে বিদেশে গেছেন। আপনি কয়টা রিসার্চ করছিলেন বা কয়টা পাবলিকেশন আপনার ছিল? এবং বাংলাদেশের মতো একটা কালচারে যেখানে রিসার্চে স্কোপ এত কম, আপনি কোন ইউনিভার্সিটি ভাই বলছিলেন নামটা? নর্দার্ন? নর্দার্ন ইউনিভার্সিটি, হ্যাঁ, খুলনারটা ঢাকা। না ঢাকারটা? খুলনাতে না, ঢাকাটা। আচ্ছা, ঢাকাটা। নর্দার্ন ইউনিভার্সিটি মোটামুটি একটা একদম টপ ইউনিভার্সিটি না, বা একদম লো না, মানে মোটামুটি লো একটা ইউনিভার্সিটি, অনেক কম টিউশন ফি লো ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। আচ্ছা, আমি ভাবছিলাম যে নর্দার্ন একটু, আচ্ছা। সো মোটামুটি আপনি একটা, লো বলতে ইউনিভার্সিটি লো না, বাট টিউশন ফি আচ্ছা আমাদের ডিপ্লোমাদের জন্য কম ছিল। আচ্ছা, আমি ধরে নিলাম ডিপ্লোমা, যে নর্দার্ন হচ্ছে বাংলাদেশি ক্যাটাগরিতে, লাইক কোয়ালিটি ক্যাটাগরিতে একটা মিডিয়াম রেঞ্জের ইউনিভার্সিটি। কারেক্ট কারেক্ট, দ্যাটস আচ্ছা, কারেক্ট। তো আপনি একটা মিডিয়াম রেঞ্জের ইউনিভার্সিটিতে ছিলেন ডিপ্লোমা করে। আমাদের পরিচিত অনেক ভাই ব্রাদার আমি চিনি ডিপ্লোমা করে বের হয়ে ঢাকা নর্দার্নেই ভর্তি হয়েছে। আমি চিনি অনেককে, পার্সোনালি চিনি। সো এরকম যারা আছে বা যারা যাবে ওরকম জায়গায়, নর্দার্ন বা ড্যাফোডিল বা এইসব ইউনিভার্সিটিতে, এখন কয়টা রিসার্চ দরকার হইতে পারে? আপনি কয়টা করছিলেন? এবং আপনি আসলে এই প্রসেসটা, যে আমি যাব, এখান থেকে আমি মালয়েশিয়া যাব, এই যে প্রসেসটা, এই প্রসেসটা কেমন ছিল আপনার? আপনার সিচুয়েশনটা কেমন ছিল? বা যদি এমন হয় যে আপনারটা অনেক রিলেভেন্ট না, তাইলে আপনার রিসেন্ট টাইমে দেখা কারো প্রসেস, যে এইভাবে প্রসেসটা হয়েছিল, যেটা থেকে স্টুডেন্ট আইডিয়া নিতে পারে। আচ্ছা, বাংলাদেশে মূলত আমি ইউনিভার্সিটির লাইফে যাওয়ার পরে যেটা অবজার্ভ করছি, আমাদের ইউনিভার্সিটিতে যারা টিচার হিসেবে আসে তারা কিছুদিন পর চলে যায়। আচ্ছা দেখা যাচ্ছে যে কয়েক মাস পরেই এই টিচার আর নাই, আচ্ছা কোথায় গেছে, আমেরিকা চলে গেছে। আচ্ছা তা আমি বেশ অবাক যে স্যারেরা জয়েন করে আর কিছুদিন পর চলে যায় কেন। তো আমি আসার পরে এখন পর্যন্ত ওই ইউনিভার্সিটিতে শুধুমাত্র একজন টিচার আছে আমার ডিপার্টমেন্টে, বাকি সবাই চলে গেছে। হ্যাঁ, তো আমি তখন বেশ অবাক যে আসলে তারা করেটা কি এবং তারা কোথা থেকে আসে। মূলত বেশিরভাগই দেখি যে বুয়েট থেকে আসে, রুয়েট থেকে আসে, যারা ইঞ্জিনিয়ারিং এ খুব ভালো সিজিপি লাইক 4 আউট অফ 4 বা এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট,
তাদেরকে আমাদের ইউনিভার্সিটি জব দিত আর কি, হায়ার করতো। তো অ্যাজ এ লেকচারার হিসেবে তারা জয়েন করতো, কিছুদিন পরে তারা চলে যেত। তো আমি একটা বিষয় এখানে বুঝতে পারলাম যে মূলত খেলাটা আসলে কিভাবে হয়, যারা বাংলাদেশের টপ মেধাগুলো হুম। তাদের ফোকাস থাকে একটাই, যে আমি ইউএসএ তে আমি পিএইচডি করতে যাব। বিকজ আচ্ছা। ইউএসএ তে পিএইচডি করার পরে বাইরে এজ এ ফ্যাকাল্টি মেম্বার হিসেবে জয়েন করা যায়, রিসার্চার হিসেবে কাজ করা যায়, এবং পৃথিবীর সবচেয়ে হাই হাই স্যালারিটা সেখান থেকে পাওয়া যায়। আর এরপরে যারা দেখলাম যে হচ্ছে একটু কম ব্রেন থাকে, তারা মূলত বাংলাদেশে বিভিন্ন জায়গায় জবে ট্রাই করে। লাইক আমাদের কিছু স্যার ছিল, একজন স্যার শুধুমাত্র সম্ভবত পেট্রো বাংলা আর সামথিং একটা জবে, তিনি গভর্নমেন্ট জবে ঢুকছিল। বাট আমার পার্সপেক্টিভ তার কোয়ালিটিটা একটু কম ছিল আর কি। আর যাদের কোয়ালিটি এক্সট্রা অর্ডিনারি ছিল তারা সবাই এখন আমেরিকাতে। আমার সাথে অনেকের কানেকশন আছে, সাথে মাঝে মধ্যে কথা হয়। তো মূলত আমি বেশিরভাগ বেশি মোটিভেশন পাই একজন স্যারের থেকে, যার নাম আছে আবুল আল আরাবি স্যার। উনি রোবোটিক্স কম্পিটিশনে ওয়ার্ল্ড এর মধ্যে চ্যাম্পিয়ন ছিল। আচ্ছা। আহ, উনি একটা রোবট তৈরি করে যেটা মূলত মঙ্গল গ্রহে পাঠানোর জন্য উপযোগী। আচ্ছা, এবং বাংলাদেশে বসে রোবট বানাইছিলেন নাকি বিদেশে বসে? বাংলাদেশে, আচ্ছা। উনি সম্ভবত আমাদের ফ্যাকাল্টি মেম্বার ছিল, এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একটা টিমে কাজ করে উনি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে জয়েন করে, এবং আমেরিকাতে ওনাদের ফাইনাল রোবোটিক্স কম্পিটিশনটা হয়। তিনি এখন তো আছেন কোথায়? ওইখানে তিনি এশিয়ার মধ্যে প্রথম হয়, পুরো পৃথিবীর মধ্যে ষষ্ঠতম ও আচ্ছা। অবস্থান ই করে। তো মেইনলি উনি একজন ছিল, আর একজন ছিল আমাদের ডিপার্টমেন্টের হেড নাসির স্যার। নাসির স্যার আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি ছিল, বাট উনি ছিল একজন টপ রিসার্চার। উনি ছিল একমাত্র প্রফেসর, সবাই কিন্তু প্রফেসর হইতে পারে না। প্রফেসর হওয়া অনেকটা, বাংলাদেশে আমাদের গ্রাম অঞ্চলে অনেকে প্রফেসর বলে ডাকে। মূলত প্রফেসর হওয়া সাধারণত পিএইচডি করার পরে আরো 10 বছর চেষ্টা করার পরে তারপরে যে একজন প্রফেসর হওয়া যায়, সেটা সাধারণত সবার ক্ষেত্রে ঘটে না। তো উনি ফুল প্রফেসর ছিল একজন, আচ্ছা। এবং ওনার রিসার্চ কোয়ালিটিও অনেক ভালো ছিল। লাইক উনি এক একটা ট্যুর করতে 8টা 10টা কান্ট্রিতে, আচ্ছা। ইউএসএ, কানাডায়, তারপরে আসতো ইউকে থেকে ইউরোপের 8টা 10টা দেশ ঘুরে এক একবারে চলে আসতো। তাই মূলত মেনলি মোটিভেট হয় এই নাসির স্যারের থেকেই, যে তখন আমি আসলে বুঝতে পারি যে আসলে যারা ভালো স্টুডেন্ট এবং যারা বাংলাদেশের সবচেয়ে টপ, তাদের চিন্তা হচ্ছে একটাই, যে তারা অ্যাজ এ রিসার্চার হতে চায়, গবেষক হতে চায়, মাস্টার্স পিএইচডি করতে চায়। তখন আমি গোল সেট করলাম যে ঠিক আছে, তাহলে আমার গোল এটা হবে। তো তখন আমি মূলত আসলে তখন জানতে পারি যে রিসার্চটা আসলে কি কি। আমরা তো ছোটবেলা থেকেই মনে করছি যে আমরা আইনস্টাইন বা নিউটনের মতো সায়েন্টিস্ট হয়ে গেলে কেমন হয়, বাট সেটা যে প্রসিডিওরটা কি সেটা তো আমরা কেউ জানি না। আমরা ভাবতাম যে আমি যদি কোনো জিনিস আবিষ্কার করে ফেলি, তাহলে সেটা পৃথিবীর দরবারে আমি কিভাবে উপস্থাপন করবো, আচ্ছা। সেটা তো আমরা জানতাম না। তো এটার একটা সিস্টেমেটিক প্রসিডিওর আছে। আচ্ছা, আমি একটা ওয়েবসাইট সবাইকে দেখাই। আচ্ছা। মূলত এটা জাস্ট অনেক লেন্থি হয়ে যাচ্ছে, অনেক প্রশ্ন আছে, নিতে হবে। আচ্ছা, এটা সমস্যা নেই। মূলত গুগল স্কলার। আমরা কি এখানে কেউ কি জানি এই ওয়েবসাইটটা সম্পর্কে? যদি কেউ জানি, আমরা জাস্ট হ্যান্ড রাইজ করবো, দেখি তো। scholar.google.com, এই ওয়েবসাইটটা সম্পর্কে আমরা কেউ জানি কিনা? আচ্ছা, কেউ এনিওয়ান? যদি জানেন তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যান্ড রাইজ করুন, দেখি এই ওয়েবসাইটটা আপনাদের সারা জীবনে কেউ কখনো দেখছেন কিনা। আচ্ছা, আমি আমি তো দেখছিলাম আমি google.com দেখছিলাম বিভিন্ন সবসময় ইউজ করি, আমি বাট দেখছিলাম বইতে। scholar.google.com এই ওয়েবসাইটটা কেউ দেখছেন কিনা? আচ্ছা, মাইট বি দেখে নাই কেউ। আচ্ছা, দেখি। ফাইন। তা আমার এটা হওয়ার দরকার নেই, আমিও এটা সম্পর্কে জানতাম না। আমি বেশ অবাক যে গুগলের আবার scholar.google.com আছে, এটা আবার কি জানে। তো মূলত আমরা যদি কোনো কিছু গুগলে সার্চ করি, তাহলে ওই রিলেটেড কিছু রেজাল্ট আসে, তাই না? তো scholar.google.com সার্চ করলে এখানেও একটা সার্চ বার আছে। এখানে যদি আমরা কিছু সার্চ করি, তাহলে সাধারণ ইনফরমেশন গুলো আসবে না, এটা আসবে হলো রিসার্চ পেপার গুলো। লাইক আপনারা একজন বলেন কি একটা সার্চ করা যায়। আচ্ছা ভাই, তাহলে সার্চ করতে পারেন যে সাইবার সিকিউরিটি নিয়ে, লাইক আমি, আচ্ছা, সাইবার সিকিউরিটি নিয়ে আপনি সার্চ করেন, দেখি কি আসে। সাইবার সিকিউরিটি নিয়ে আমি যখন সার্চ করলাম, দেখেন এইখানে অনেকগুলো গবেষণার কাজ আসছে আর কি। হ্যাঁ, এই রিলেটেড গবেষণাগুলো
মূলত এখন মানুষ করতেছে। তো এখানে একটা পেপার দেখি, মেশিন লার্নিং টেকনিক্স অ্যাপ্লাইড টু সাইবার সিকিউরিটি। মেশিন লার্নিংটা কিভাবে সাইবার সিকিউরিটি অ্যাপ্লাই করা হচ্ছে সে রিলেটেড একটা, এখানে আমি ক্লিক করলাম। তো এটা আছে স্প্রিনজের নেসার, এগুলো হলো মূলত জার্নাল আর কি। হ্যাঁ, আচ্ছা। নেসার পৃথিবীর মধ্যে টপ একটা জার্নাল। সো এই জার্নাল গুলোতে মূলত ধরেন আপনি একটা কোনো কিছু তৈরি করার চেষ্টা করছেন, সো কি করলেন, কিভাবে করলেন, সবকিছু ডিটেলস গুলো এইখানে হচ্ছে মূলত আপনার বর্ণনা করতে হয়। তা আমি যদি এই পেপারটা দেখি, এখানে ক্লিক করলে পেপারটা আসবে। আচ্ছা, একজন ইউজ করছে আগে বললো যে নাইস নাইস নাইস, তাহলে তো সে রিসার্চ সম্পর্কে অলরেডি জানে। সো এখানে মূলত রিসার্চ পেপার গুলো এখান থেকে এই যে পিডিএফ গুলো ডাউনলোড করে নেওয়া যায়, আরো অনেক ডাউনলোড করার সিস্টেম আছে। তো জাস্ট ক্লিক করলে পেপার গুলো লোড হবে। এই দেখেন এখানে একটা রিভিউ পেপার, মূলত তিনি কি করছে, তিনি কোনো কাজ করে নাই, বাট অনেকগুলো পেপারকে তিনি পড়ছে, পড়ে এই কাজগুলো কিভাবে হচ্ছে তার একটা রিভিউ তৈরি করছে। আচ্ছা। কি রিভিউ? মেশিন লার্নিং টেকনিক অ্যাপ্লাইড টু সাইবার সিকিউরিটি। হ্যাঁ, এটা একটা রিভিউ পেপার, আগে লিখছে রিভিউ। তো তিনি এখানে অনেকগুলো পেপারের রেফারেন্স দিয়ে কাজটা কিভাবে হচ্ছে সেই রিলেটেড লেখালেখি করছে। So, এখানে অনেকগুলো সে রেফারেন্স ইউজ করছে। তো এইগুলো মূলত পড়তে হবে, বুঝতে হবে, এটা হলো মূলত রিসার্চ পেপার। তো ডিপ্লোমা লাইফে অনেকের কাছে ইন্ট্রোডিউস করে দিলাম, সাধারণত এটা ব্যাচেলর লাইফেই অনেকেই জানে না বাংলাদেশে। যারা ইভেন ডুয়েট থেকে শেষ করছে তারা কোনো পাবলিকেশন নাই বিধায় এখনো করতে পারতেছে না। তা এটা আরেকটা পেপার, এটা ফ্রেমওয়ার্ক টু ইমপ্রুভিং ক্রিটিক্যাল ইন্টার। ইনফ্রাস্ট্রাকচার সাইবার সিকিউরিটি। ওকে, সো এটা একটা পেপার, এখানে আর একটা পেপার। তো এইভাবে আপনারা পেপার গুলো এখান থেকে পড়তে পারেন, দেখতে পারেন, এবং পাবলিকেশন হয়ে গেলে এখানে মূলত পাবলিকেশন গুলো চলে আসবে। আচ্ছা। যদি আমি নাম লিখে সার্চ করে, হাসানুল পান্না। তো আমার অনেকগুলো পেপার পেন্ডিং এ আছে, লাইভ হয়েছে হলো 3টা। তো এখানে টোটাল কয়টা মূলত পেপার করছেন ভাই? টোটাল কয়টা আপনার? আমার নর্মালি 10-12টার মতো আছে, জাস্ট সেগুলো এখনো গুগলে আসে নাই। গুগলে আচ্ছা। আসছে অনলি 3টা, যেগুলো এটা এটা ফার্স্টেরটা হলো ইলেকট্রিক্যাল ভেহিকেল নিয়ে, স্মার্ট সিটিজ। আর একটা হচ্ছে এটা মূলত যারা বৃদ্ধ মানুষগুলো তাদের রিকগনাইজেশন করে মেশিন লার্নিং বেস একটা মডেল। এটাও সিমিলার, অ্যাসিস্ট্যান্ট লিভিং এর লাইট ওয়েট মডেল ফর হিউম্যান অ্যাক্টিভিটি রিকগনাইজেশন। মানে আমরা যে যারা আহ, মানুষ যে কাজগুলো করে কম্পিউটার ওইগুলো অ্যাক্টিভিটি গুলো রিকগনাইজ করবে আর কি। হ্যাঁ, রিকগনাইজ করে তাদেরকে হেল্প করা যায় যাতে, মানে মানুষ ধরেন আমি ফ্যানের সুইচ অন করতে যাচ্ছি, সুইচ অন করতে গেলে সাধারণত আমরা কি করি, এটা এআই দ্বারা কিভাবে করা যায় এই রিলেটেড আর কি। আচ্ছা। তো যাই হোক, রিসার্চ রিলেটেড কথাবার্তা আরো নিজেরা একটু ঘাটাঘাটি করতে স্টাডি হবে। করলে পরবর্তীতে সুবিধা আচ্ছা, হবে ইনশাআল্লাহ। কথা বলতে। নাইস। আচ্ছা, আমরা কিছু কোশ্চেন নিয়ে নিই, কারণ কোশ্চেনের পরিমাণ একটু বেশি হয়ে গেছে, পরে কি একটু প্রেশার হয়ে যাবে। তো আমি একটু কোশ্চেন নিয়ে নিই কিছু। আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে, আমি একটু রেলেভেন্ট কোশ্চেন নিব। অনেক কোশ্চেন আসছে, বাট রেলেভেন্ট যেগুলোকে উত্তর দেওয়া উচিত হয়। সেটা হচ্ছে, একজন বলছে, এটা একটু সাজেশন টাইপের, সে কোশ্চেনটা কাইন্ড অফ সাজেশনই করছে যে ভাই আমি হচ্ছে ইলেকট্রনিক ডিপার্টমেন্টে ফার্স্ট সেমিস্টার ইলেকট্রনিক্সে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, এবং আপনার উপদেশ চাচ্ছে, যেহেতু আপনার ডিপার্টমেন্টে পড়তেছে, সো সে ভর্তি হয়েছে ইলেকট্রনিক্সে খুলনা পলিটেকনিকে। আপনার মতে তার এখন কি করা উচিত? মানে তার এখন কোন দিকে ফোকাসটা রাখা উচিত যদি সে ইলেকট্রনিক্স নিয়ে আগাইছে? ইলেকট্রনিক্স অনেক ভালো একটা সাবজেক্ট, লাইক ইলেকট্রনিক্স দিয়ে কিন্তু মূলত আমাদের কম্পিউটারটা চলে। সো ইলেকট্রনিক্স ভর্তি হয়েছে অনেক ভালো একটা টেকনোলজি আমি বলতে পারি, বিকজ আমিও ইলেকট্রনিক্স এর স্টুডেন্ট ছিল। তো ইলেকট্রনিক্স এর মধ্যে শুধু একাডেমিক ক্যারিয়ারের মধ্যেই পড়ে থাকলে হবে না, পৃথিবী যেভাবে আগাচ্ছে সেভাবেই আগাইতে হবে। ইলেকট্রনিক্স রিলেটেড অনেক গবেষণা করা যায়, ইভেন ইলেকট্রনিক্স গুলোকে কিভাবে এআই দ্বারা ইমপ্লিমেন্ট করা যায় সেই ধরনের গবেষণাগুলো এখন বেশি চলতেছে। এর সাথে কোয়ান্টাম টেকনোলজিটাও আসতেছে ইন ফিউচারে। আচ্ছা। তো সব দিকেই
দেখতে হবে। এবং ইলেকট্রনিক্স এর মূল সাবজেক্ট গুলো ভালোভাবে পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এটাই হলো মেন কথা। এবং সাথে সাথে কিছুটা রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিমেন্ট যাতে করা যায়, সেই ধরনের কাজগুলো করা উচিত বলে মনে করি। সাথে সাথে প্রোগ্রামিংটা কন্টিনিউ করা যায়, লাইক ইলেকট্রনিক্স এর অনেকগুলো প্রোগ্রামিং সাবজেক্ট আছে, লাইক প্রোগ্রামিং সি, আদার্স কিছু সাবজেক্ট আছে, তবে পাইথনটাও শেখা যায় বলে আমি মনে করি। আচ্ছা, নাইস। তাহলে মোটামুটি ভাই আশা করি গাইডলাইন পেয়ে গেছেন। এখন স্বপ্ন দেখতে হবে বড়, বড় দেখে স্বপ্ন নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আহ, রাশিদ ভাই একটা প্রশ্ন করেছেন, সেটা ওই কোন সাবজেক্টের জন্য কি ইউনিভার্সিটি ভালো বা কিছু, ওটা উত্তর ভাই অলরেডি দিয়ে দিয়েছেন, আপনার ভিডিওটা একটু পিছনে দেখে নিন। আচ্ছা, এটা হচ্ছে ভাই ডাটা সায়েন্স। এই ক্যারিয়ারটা আপনি কেমন দেখতেছেন মেশিন লার্নিং এ, যেহেতু আপনি রিলেভেন্ট ফিল্ডে আছেন, ডাটা সায়েন্স গ্রেট ক্ষেত্রে গ্রোথ কোশ্চেন। কেমন? এখন আমি মনে করি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের ডাটা সায়েন্সে ফোকাস দেওয়া উচিত আচ্ছা, একমাত্র, হ্যাঁ। আচ্ছা, কয়েকটা কয়েকটা সাইড আছে। সো এআই মূলত ডাটা সায়েন্সের একটা পার্ট। সো এআই মূলত ডাটা সায়েন্সের একটা পার্ট। সো ডাটা সায়েন্সেই আমি মনে করি যে সবারই ফোকাস দেওয়া উচিত। আর আরেকটা সাইড আছে যেটা হলো মূলত সাইবার সিকিউরিটি। তো ডাটা সায়েন্স বেস্ট বলে আমার মনে হয়। আচ্ছা, নাইস। এখানে তাহলে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ভাই, আমি পার্সোনালি সফটওয়্যার নিয়ে কাজ করতে পছন্দ করি। আমি ১ বছর বাংলাদেশি বিভিন্ন কোম্পানিতে ডেভেলপার হিসেবে কাজ করছি। এখন আমি ট্রাই করতেছি ফান্ডামেন্টাল আরও স্ট্রং করতে, পাইথন আর ভালোভাবে শিখতে। সফটওয়্যার যে সেক্টরটা, এই সেক্টরে যদি আমি জেনারেটিভ এআই বা মেশিন লার্নিংকে, নট লাইক আপনি যেভাবে মডেল নিয়ে এক মেশিন লার্নিং মডেল আপনি বানাচ্ছেন বা এগুলো নিয়ে কাজ করতেছেন, নট রিয়েলি কাইন্ড অফ সেরকম র্যাগ বা ফাইন টিউনিংয়ের মাধ্যমে একটা মডেলকে একটু বেটারভাবে একটা সফটওয়্যার সাথে ইন্টিগ্রেশনের যে পার্টটা, এই হুম হুম হুম। জিনিসটার জন্য যারা এই জিনিসটা নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের আসলে আহ, তাদেরও তো অনেক রিসার্চে অপশন আছে। তাদের কি করা উচিত, মানে তাদের কিভাবে ডেফিনেটলি এখন তো মডেল বিল্ড আপ করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আগে ফাইন টিউন করে ছোট ছোট কাজগুলো আগে করতে হবে, ওইগুলো তো পরের ব্যাপার। আমি তো বললাম এটা তো ডিপ্লোমা লেভেলের কাজ। এখন থেকে ওইটা করতে 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 আস্তে আস্তে আরো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করা যাবে। বাট আমার কথা হচ্ছে যে ওইটার সাথেই চলতে হবে আর কি, ওই রাস্তায় হাঁটতে হবে, তাহলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, নাইস। সো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমরা রিলেভেন্ট কোশ্চেন নেব, সো কেউ রিলেভেন্ট ছাড়া কোশ্চেন করবেন না। আচ্ছা, আপন কোশ্চেন করছেন ডিপ্লোমা বা বিএসসি করা বেস্ট না অন্য দেশে, এটা উত্তর ভাই দিয়ে দিয়েছেন, তো আমরা এটা উত্তর নিলাম না। আচ্ছা, একটা কোশ্চেন, সেটা হচ্ছে একটা সবার মনে কোশ্চেন, সেটা হচ্ছে ভাই যারা আমরা গরিব, আমাদের আসলে কি করা উচিত হবে? কারণ এমন অনেক স্টুডেন্ট আছে, লাইক আমার দেখা যে সে হয়তো এখন আছে পড়াশোনা করতেছে, এখন হয়তো তাদের কাছে অত টাকা পয়সা নাই, ফ্যামিলি অত স্টেবল না। সো এই টাইপের ব্যক্তিরা টাকা পয়সা জমানো বা কিভাবে, মানে আপনার কোনো টিপস বা ট্রিক্স আছে নাকি আচ্ছা, যে কি করা যাদের উচিত? ফাইন্যান্সিয়ালি অতটা সলভেন্ট না, আমি মনে করি তারা বেশি ভালো কিছু করতে পারবে, বিকজ তাদেরকে বসে থাকার সময় নেই। আর কিছু বছর পরে তারা ফ্যামিলি থেকে টাকা নিতে পারবে না, বরং ফ্যামিলি তাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো তাদের আমি মনে হয় করি যে বসে থাকার কোনো সময় নেই, এখন থেকেই এমন কিছু শিখতে হবে যেটা দিয়ে আপনার পৃথিবীর সবকিছু বন্ধ হয়ে গেলেও আপনি সেটা দিয়ে আর্ন করতে পারেন, সেটা দিয়ে আপনার নিজে এবং ফ্যামিলিকে চালাতে পারেন। সো অবশ্যই নট অনলি পড়াশোনা, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন টাইপের প্রজেক্ট এখন থেকে করতে হবে, অনেক কিছু শিখতে হবে, যেটা দিয়ে ইনশাল্লাহ ভালো কিছু করা যায়। এবং ডেফিনেটলি বাংলাদেশে তো অপরচুনিটি আছে বললামই, যে সে ফুল টাইম জব করতে পারবে প্লাস বিএসসি টাও কমপ্লিট করতে পারবে, আমি মনে করি সেটাই করা উচিত। আচ্ছা, যাদের এমনি ধরুন ইকোনমিক সলভেন্স যেটা বলছেন মধ্যবিত্ত টাইপের বা হয়তো বা অত হাই নেই, সেরকম একজন স্টুডেন্ট যখন বিএসসি করছে পাশাপাশি জব করছে, তাই কি আসলে বিদেশে মাস্টার্স করা উচিত বা এরকম চিন্তা মাথায় আনা উচিত, বা যদি আনে সে, তার আসলে রাস্তাটা কেমন বা কোনো ট্রিক্স আছে নাকি যে আচ্ছা এইভাবে এইভাবে চেষ্টা করে আসলে করা যাইতে পারে কিছু একটা? আচ্ছা, সেটা তো মূলত পরে মাস্টার্স এর ব্যাপারটা আসতেছে আফটার ব্যাচেলর, তাই না, হুম, হুম। বিএসসি। তো অবশ্যই সেটা করা উচিত। আমি তো সেটা উদাহরণস্বরূপ বলছি যে আসলে যারা ছেলে মেধাগুলো তারা চলে যাচ্ছে মাস্টার্স পিএইচডির জন্য, আর যারা একটু কম তারা বিএ হচ্ছে বিসিএস পরীক্ষা দিচ্ছে বা আদার্স আরো ছোট জব হ্যাঁ, হ্যাঁ। গুলোর জন্য ট্রাই আচ্ছা, করতেছে। ওকে। তো ডেফিনেটলি যাদের স্বপ্ন বড় তারা তো পোস্ট গ্রাজুয়েশন স্টাডির দিকে যাবে। তো অ্যাটলিস্ট বিএসসি তে ভালো কিছু করা উচিত যাতে সে আহ বাংলাদেশেও ভালো কিছু করতে পারে। আচ্ছা,
এমনি যদি ধরুন একজন বাংলাদেশে বিএসসি করতেছে এবং পাশাপাশি সে মাল্টিপল রিসার্চ পেপার নিয়ে কাজ করছে টুকটাক, ধরুন সে যদ্দূর সম্ভব তার টাইমের সৎ ব্যবহারটা সে করছে, তাহলে ধরুন মালয়েশিয়ার মতো কোনো দেশ সে যদি সে চায় যে আমি তাহলে মাস্টার্সটা করব, তাহলে সে আনুমানিক, যেটা লাইক আইএলটিএস আমরা একটা বেসিক ধরি লাইক 7 আছে এক্সাম্পল, এবং সে ধরুন মোটামুটি তার টাইমের সদ্ব্যবহার করছে, তা ইকোনমিক সলভেন্স অত ভালো না, কত পার্সেন্ট পর্যন্ত আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে আপনার মতে? লাইক মিনিমাম তো এত পাইতেই পারে সে, যদি সে মোটামুটি সময় সদ্ব্যবহার করে থাকে। আচ্ছা, আফটার বিএসসি মাস্টার্সে কত? হ্যাঁ, বাংলাদেশ থেকে বিএসসি শেষ করছে, এখন সে মাস্টার্সে যেতে চাচ্ছে, এখন মালয়েশিয়ার মতো কোনো একটা দেশে যাবে। আচ্ছা, মালয়েশিয়াতে মূলত যারা ফান্ডিং পায় বেশিরভাগ ক্ষেত্রে 2,000 রিঙ্গিত থেকে 3,000 রিঙ্গিত পর্যন্ত আসে। 3,000 রিঙ্গিত মানে অ্যারাউন্ড 1 লাখ টাকার মতো, 2,000 রিঙ্গিত মানে 60,000 টাকার মতো। তো এরকম সে পাবে এবং তার পড়াশোনার খরচ, যাতায়াত সব খরচ সব কিছু ফ্রিতে পাবে সে। আচ্ছা, মানে ফুল 100% ফ্রি স্কলারশিপও সম্ভব আপনি বলতেছেন? অফকোর্স উইথ স্কলারশিপ সে এরকম একটা ফান্ডিং পাবে। আচ্ছা, এখানে আরেকটা পার্ট যেটা এটা হয়তো অনেকে জানেন না, তাই আমি অ্যাড করতেছি। অনেকে এরকম আমি চিনি, আমার পরিচিত এক ভাই, তিনি রিসেন্ট টাইমে ইউএসএ তে গেছিলেন। ইউএসএ একটা টপ ইউনিভার্সিটি, রোটেস্টার ইউনিভার্সিটি, হয়তো আমি নাম ভুল বলছি, ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করতে। তো তাদের ক্ষেত্রে অনেকে যেটা করে, তারা আর কি ওই ইউনিভার্সিটিতে তাদের চাকরি হয়ে যায়। এইটা আসলে কি আপনি? এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা আসলে কি? হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ মানে একের পর এক পার্ট আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে অত বেশি কষ্ট করা দরকার না। বাংলাদেশে যেরকম চাকরি পাওয়ার জন্য যুদ্ধ করতে হয়, এখানে এরকম না। এখানে মাস্টার্স করার পরে অটোমেটিক্যালি ওই ইউনিভার্সিটিতে আপনি পিএইচডি তে জয়েন করবেন। তখন এখন যদি 1 লাখ টাকা স্যালারি হয়, তখন এন স্যালারি হবে 1.5 লাখ টাকা অথবা 2 লাখ টাকা। এটার জন্য আপনার কোনো স্ট্রাগল করতে হবে না, জাস্ট কমপ্লিট করবেন, প্রসেসটা পিএইচডি ফলো তে করতে এনরোল হবে। করবেন। পিএইচডি তে এনরোল হয়ে কমপ্লিট করবেন, তারপরে পোস্ট ডক্টরেট প্রোগ্রামে। পোস্ট ডক্টরেট প্রোগ্রাম সম্পর্কে আই থিঙ্ক কেউ জানে না এখানকার। সো মূলত মাস পিএইচডি পরে তো নামের আগে ডক্টরেট চলে আসে, কিন্তু তারপরেও আরো পড়াশোনা আছে। আচ্ছা, পিএইচডি আমি মনে করি যে শেষ, আর কোনো আচ্ছা, পড়াশোনা নাই। আচ্ছা, 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 অনেকে তো মনে করতে ডিপ্লোমা পড়াশোনা শেষ, আমি আচ্ছা, বলতে যে পিএইচডি এর পরে আরো পড়াশোনা আছে। এটা হলো, তাকে বলা হলো পোস্ট ডক্টরেট প্রোগ্রাম। আচ্ছা, এটা আবার 3 বছর, এটা আবার 6 বছর 9 বছরও করা যায়। পোস্ট ডক্টরেট হওয়ার পরই তার ইউনিভার্সিটিতে নিয়ে নেয়, হ্যাঁ, অ্যাজ এ লেকচারার হিসেবে জয়েন করতে পারে। সো এটার জন্য আহামরি কোনো পড়াশোনা পরীক্ষা কিছু দেওয়া লাগবে না, জাস্ট পিএইচডি, পোস্ট ডক্টরেট, তারপরে ফ্যাকাল্টি মেম্বার। আচ্ছা, কিন্তু কন্টিনিউ করতে হবে, জাস্ট ধরে রাখতে হবে, থাকতে হবে রাস্তায়, রাস্তা থেকে আচ্ছা, বেরোতে হবে। আচ্ছা, এমন অনেক স্টুডেন্ট যারা ধরুন আপনার বিগ টেক কোম্পানি নিয়ে প্ল্যান করে যে আমি বিশ্বের সেরা কোম্পানিগুলোতে যাব। ধরুন কোনো একজন ইউনিভার্সিটি, কোনো একজন স্টুডেন্ট সে চিন্তা করলো যে আমি ডিপ্লোমা শেষ করব, শেষ করে আমি বিএসসি করব, অথবা বিএসসি করে আমি মাস্টার্স বিদেশে করব। বিদেশে করার পর ধরুন সে মালয়েশিয়া থেকে বা মালয়েশিয়া টাইপের যত রাষ্ট্র আছে বা সেম ক্যাটাগরি এই টাইপের কোনো একটা রাষ্ট্র থেকে সে ধরুন বিএসসি মাস্টার শেষ করলো। এরপর সে যদি চায় যে আমি এখন তাহলে ইউএসএ কোনো একটা কোম্পানিতে, লাইক আমি ধরুন একটা এক্সাম ধরুন কেউ মাইক্রোসফটে অ্যাপ্লাই করতে চাই, আমি মাইক্রোসফটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করবো, মাইক্রোসফটে এআই বা ডাটা সায়েন্স স্পেশালিস্ট হিসেবে জয়েন করবো। তো তাহলে সে তো ইউএসএ থেকে পড়াশোনা করে না। নর্মালি আমরা গল্পগুলো শুনি কি যে ইউএসএ থেকে পড়াশোনা করে ওখানেই জয়েন করছে। মালয়েশিয়া থেকে পড়াশোনা করে বা ওই টাইপের কান্ট্রি থেকে পড়াশোনা করে যদি চায় যে আমি ওই দেশে গিয়ে জবে ঢুকবো বা একটা টপ ইঞ্জিনিয়ার হব, তাহলে সেটার প্রসেস কতটুকু স্মুথ বা কতটুকু কঠিন আপনার মতে, বা আপনার দেখা? আচ্ছা, এখানে মূলত টপ যে টেক জায়ান্ট কোম্পানিগুলো লাইক মেটা বা আইবিএম অথবা দিস টাইপ অফ কোম্পানিগুলো মেইনলি দেখে হলো আপনার এক্সপেরিয়েন্স কতটা, আপনার প্রবলেম সলভিং অভিজ্ঞতা কতটুকু। তা আপনার যদি এক্সট্রা অর্ডিনারি থাকে তাহলে ডেফিনেটলি আপনি জব পাবেন। ইভেন মালয়েশিয়া থেকে করছেন কি কোথা থেকে করছেন সেক্ষেত্রে অতটা বেশি আচ্ছা, ম্যাটার করে না। মালয়েশিয়া থেকে প্রচুর স্টুডেন্ট এরকম অপরচুনিটি পাচ্ছে। এবং মালয়েশিয়াতেই কিন্তু অলমোস্ট অনেক টেক জায়ান্ট কোম্পানির অফিস আছে। হুম, সিঙ্গাপুরে তো গুগলের অফিস আছে, ইউটিউবের অফিস আছে, মেটার অফিস আছে, মেটার অফিস মালয়েশিয়াতে আছে। তো এখানে অনেকে ইন্টার্নশিপ করতে পারে এবং তাদের জন্য আচ্ছা, তুলনামূলকভাবে, হ্যাঁ ইন্টার্নশিপ করে তো অবশ্যই। তারপর অনেকে আবার ওইদিকে শিফট হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, অনেকেই গুগল স্কলারশিপ ইন্টার্নশিপ করতে যায় বা ফেসবুক ইন্টার্নশিপ নিয়ে নেয় এবং সে সহজেই কিন্তু সেখানে জবও পেয়ে যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে হ্যাঁ একটু সহজ হয়, বাংলাদেশ থেকে যতটা চ্যালেঞ্জিং বাইরে থেকে একটু আচ্ছা, সহজ হয়।
তাহলে তো এটা এক দিক থেকে বেটার হয়, লাইক একজন যদি মাস্টার্স উদ্দেশ্যে করে তাহলে তার জন্য একটু ইজি হয়ে যায়, লাইক এই টাইপ টেক কোম্পানি একটা, কারণ বাংলাদেশে তো কোনো বড় টেক কোম্পানি কোনো অফিসও নাই, সো একটু টাফ যে আমি ওই এক্সপিরিয়েন্সটাও অ্যাটলিস্ট নিব। আচ্ছা, যদি এই জবের বিষয়টা আবার ডিফারেন্ট, আচ্ছা। জন্য যদি কেউ মাস্টার্স করতে চায় তাহলে তার মাস্টার্সটা হবে ডিফারেন্ট ওয়েতে। লাইক আমার মাস্টার্সটা মূলত রিসার্চ বেস, হুম। এটা মূলত গবেষণা ভিত্তিক, যাতে আমি পিএইচডি এবং অন্য পরবর্তীতে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে যেতে পারে। আর সেটা হলো কোর্স অফ, যেটা বাংলাদেশে যে মাস্টার্সটা হয়, এখানে পড়াশোনা করতে হয়, পরীক্ষা হয়, রেজাল্ট আসে, ট্রান্সক্রিপ্ট আসে, সার্টিফিকেট আসে, এখানে কিছু প্রজেক্ট করতে হয় আর কি। বাট আমাদের এখানে কোনো পড়াশোনা নাই, এখানে আমরা শুধু গবেষণা করি ল্যাবে। ঠিক আছে, সো দুইটা ডিফারেন্ট আর কি। আচ্ছা, তাহলে একটু জাস্ট আমরা ওই প্রসেসটা নিয়ে জানতে চাই, লাইক যেটা আপনি বলছেন যে ডিফারেন্ট একটা যদি কেউ জব প্ল্যান করে যে আমি কোনো টেক জায়ান্ট কোম্পানিতে বা বড় কোম্পানির দিকে যাব, তাহলে তার আসলে আহ, পড়াশোনাটা কতটুকু ডিফারেন্ট হতে পারে বা সেটা আসলে প্রসেসটা কেমন হতে পারে ওই সব দেশে, এবং সেটার খরচ এবং আপনাদের যে পড়াশোনার খরচ, এটা খরচটা কি কোনো ডিফারেন্স আছে নাকি, বা কোর্স কারিকুলাম কি জবের ডিফারেন্ট নাকি? ভিতরে যদি আপনাকে ফোকাস করতে চান তাহলে আপনারা কোনো প্রবলেম সলভ করেন, লাইক আপনাদের ডিপ্লোমাতে আপনারা প্রবলেম আইডেন্টিফাই করেন যে আমাদের কি কাজগুলো অটোমেটেড হইলে বেটার হয়। লাইক আমরা ধরুন উদাহরণস্বরূপ আমরা বললাম যে আমাদের প্রতিদিন অ্যাসাইনমেন্ট করতে হচ্ছে, বা যে জব শিট টপ শিট যেগুলো আমরা খাতায় ম্যানুয়ালি করি, তো এইগুলো অটোমেটেড ওয়েতে কোনোভাবে কিছু করা যায় কিনা। তো ধরেন আপনার পেপার থেকে আপনি একটা টেক্সট রিকগনাইজেশন কোনো কিছু অ্যাড করলেন, ওসিআর এর মাধ্যমে হুম। টেক্সট রিকগনাইজেশন হচ্ছে, এবং সেটা আমার চ্যাটজিপিটির মাধ্যমে, এলএলএম মডেলের মাধ্যমে আমার রিলেটেড টপিক এসে নিজে লিখে দিতে আচ্ছা। পারতেছে, বা সামথিং লাইক দ্যাট। আমি বলতেছি না যে এরকম কিছু, এই মানে টাইপের সামথিং কোনো ক্রিয়েটিভ টাইপের ইনোভেটিভ কিছু একটা যদি বানানো। প্রজেক্ট আপনাদের হাতে থাকে যে আমি এই কাজটা করছি, এইটার রেজাল্ট, তাহলে ওই টাইপের কোম্পানিগুলা কিন্তু আপনাদেরকে হায়ার করবে যে হ্যাঁ তোমার অলরেডি এই কাজে অভিজ্ঞতা আছে, তো তাহলে ঠিক আছে, তুমি এই কাজটা করতে পারবে। তুমি বলো হ্যাঁ আমি তো করতে পারবো। ইন্টারভিউ লাইক এরকমই হয় যে আমি অনেক কিছু বললাম, এরকম না। আমার এটা দরকার, তুমি করতে পারবে কিনা, বলে, হ্যাঁ এটা আমি করতে পারবো, এই যে অলরেডি আমি করছি আগে, তাহলে জব হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা। তো মেইনলি আমি বলছিলাম প্রজেক্ট করার জন্য, আচ্ছা, তাহলে যদি প্রজেক্ট জবের বেসড জন্য করা ফোকাস উচিত আর করার কি। জন্য, হ্যাঁ। আর যারা রিসার্চ, তারা কি রিসার্চ বেসড কাজ বেশি করবে, যে তাদের ধরুন। জন্য আচ্ছা। পাবলিকেশন বা এই রিলেটেড মানে কাজের জন্য আচ্ছা, আগানো উচিত। কিন্তু ভাই ধরুন যে প্রজেক্ট বেসড, তারও তো কিছু রিসার্চ করা দরকার। অবশ্যই, অবশ্যই সে সেটা পাবলিকেশনও করে দিতে পারে, তাহলে তার দুইটাই হয়ে গেল। আচ্ছা, তাহলে তো দুইটাই হয়, বাট তার প্রজেক্টটা একটু স্ট্রং হওয়া লাগবে আপনার মতে আর কি। এক্স্যাক্টলি, আচ্ছা, এক্স্যাক্টলি, হ্যাঁ। একটা ইন্টারেস্টিং কোশ্চেন, এটা আসলে আমরা আগে কেসে করছি এবং আপনার ক্ষেত্রে এটা আরো বেশি রিলেভেন্ট, সেটা হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেটা শিক্ষার্থীরা করে না অনেক ক্ষেত্রে। এই জিনিসটা আসলে বিদেশে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কতটা ম্যাটার করে, বা তারা কি এই জিনিসটা কখনো দেখে নাকি, যে কো কারিকুলাম অ্যাক্টিভিটি কি দেখা হয় নাকি? কোকারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে এটা বেশ ভালো, তবে আমাদের দেশে যে টাইপের কোকারিকুলাম গুলো করা হয় এগুলো রিলেভেন্ট থাকে না, সো এগুলো আসলে আহামরি সিভিতে বা ক্যারিয়ারে অতটা বেটার ইম্প্যাক্ট পড়ে না। রিলেভেন্ট হলে ডেফিনেটলি ঠিক আছে। রিলেভেন্ট বলতে কেমন রিলেভেন্ট? আপনার দেখা যায় বাংলাদেশে অমুক একটা কোকারিকুলাম অ্যাক্টিভিটি আমি দেখছি আমার মনে হচ্ছে, অথবা আপনার দেখা যায় এই টাইপের কিছু যদি হয় তাহলে করলে বেটার হইতে পারে। আপনারা যেটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট করতে পারেন, ধরেন কোনো কোম্পানির একটা সমস্যার সমাধান করে দিলেন, হ্যাঁ, বা রিলেটেড কোনো এই টাইপের ওয়ার্কশপ টর্কশপ যেগুলো করতেছেন, এইগুলো ঠিক আছে আর কি। আচ্ছা, মানে আপনি বলছেন যে ধরুন মানে আপনার কথা কি এরকম যে কম্পিউটার স্টুডেন্ট তারা সে কম্পিউটার রিলেটেড বিভিন্ন কম্পিটিশন, হ্যাকাথন বা এই টাইপের। কম্পিউটার প্রোগ্রামিং রিলেটেড হইতে হবে, মেন হ্যাঁ, কথা হলো মানে এইটাই, রিলেভেন্ট। যেটাতে আপনাদের নলেজটা বিল্ড আপ হয়, আরো এক্সপ্লোর করতে আচ্ছা, পারেন, বিভিন্ন এই হ্যাকাথন টাইপের টাইপের জিনিসের সাথে সে যুক্ত হতে সায়েন্স পারে। ফেয়ার, প্রোগ্রামিং কম্পিটিশন, এই টাইপের কোকারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, লাইক আপনি প্রোগ্রামিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন হইলেন, হ্যাঁ, একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন, এগুলো কোকারিকুলাম অ্যাক্টিভিটিস বলে। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আমাদের একটু রিলেভেন্ট কিছু কোকারিকুলাম অ্যাক্টিভিটি করা হ্যাঁ, উচিত। আপনি ফুটবল খেললেন, ওইটার কোনো দরকার নাই আচ্ছা, এখানে। না ফুটবল চ্যাম্পিয়ন আসলে ওটা ম্যাটার কম করবে, রাইট? আচ্ছা, তো আচ্ছা ফাহিম আপনার একটা কোশ্চেন করবে, তো আমি ওকে একটু মাইকটা দিয়ে দিই, ও হ্যান্ড রেজ করছে। ফাহিম, আই থিঙ্ক শিওর, আমি শিওর। অ্যাক্সেসটা একটু দিচ্ছি তোমাকে, এক সেকেন্ড ওয়েট করো। আচ্ছা, অপশন কোথায় আমার? টার্ন অন মাইক্রোফোন। আচ্ছা ফাহিম, তুমি তো মাইক্রোফোন করতে পারো। আসসালামু আলাইকুম, আমি ফাহিম আবরার। আমি সিএসসি ডিপার্টমেন্টের সেকেন্ড সেমিস্টার একজন স্টুডেন্ট। আমার আমি সাইবার সিকিউরিটির ইন্টারেস্টেড
একজন মানে পার্সোনালিটি, সরি, বাট আমার ইচ্ছা যে আর কি বিএস ডিপ্লোমা শেষ করে বিএসসি আমি বিদেশি করবো। এখন ভাই আমি এই বিদেশি যাওয়াটাকে একটা ভিডিও গেমের মতো মনে করি। যদি বিদেশে সেটেল হইতে চাই, আমার ফার্স্ট স্টেপে দেখা লাগবে যে মানে কোন কোন দেশে আর কি যাওয়া সহজ, প্লাস আমার ইউনিভার্সিটি ভালো, মানে যারা আমার ডিপ্লোমার সার্টিফিকেটটা আর কি রেকগনাইজ করতেছে। সেকেন্ডলি যে ওইখানে আমি ধরেন বিএসসি করলাম, দেন মাস্টার্স করলাম, তারপরে আমার জন্য রেলেভেন্ট জব আছে কিনা, এনাফ জব আছে কিনা, দেন আমি দেখবো যে ওদের রেসিডেন্সিটা পাওয়া সহজ কিনা। এই মানে আমার এন্ড গোল হলো গিয়ে তো ওইখানে সেটেল হওয়া, মানে বিদেশে সেটেল হওয়া। হইতে পারে ইউরোপের কোন একটা দেশ, যেমন আয়ারল্যান্ড। এইভাবে অ্যানালাইজ করলে কি ভালো হয় না? মানে অন্য কোনো বেটার অ্যানালাইজ পদ্ধতি আছে নাকি আপনার মতে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ভালো কোশ্চেন। আসলে আমাদের বাংলাদেশে বেশিরভাগ স্টুডেন্ট, বেশিরভাগের থিঙ্কিং থাকে এরকম যে আমি কোন দেশে যে সেটেল হলে সহজে রেসিডেন্টশিপ পাওয়া যাবে। বাট আমার কথা হলো মূলত আমার নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস দিতে হবে, আমি কি করতে চাই সেদিকে ফোকাস দিতে হবে মেইনলি। যদি আমি ভালো কিছু করতে পারি, আমার নিজের যদি কোয়ালিটি থাকে, সারা পৃথিবী আমাকে ওয়েলকাম করবে যে তুমি আমার দিকে আসো। কিন্তু কেউ যদি এরকম ভাবে যে আমি ইউএসএ তে যাই, সেখানে সহজে গ্রিন কার্ড পাওয়া যাবে, বা ইউরোপের এমন কোন দেশে গেলাম সেখানে ভালো চাকরি বাকরি জব ইনকাম করা যাবে, এইগুলোতে না আসলে না, আমি মনে করি ধরেন ফোকাস দেওয়া উচিত না। মেইনলি আমার ফোকাস দিতে হবে আমার পড়াশোনার উপরে। আমি কোন টার্গেট নিয়ে, আপনি যেটা বলতেছেন সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করবেন, হ্যাঁ ডেফিনেটলি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন। এখন নতুন নতুন সাইবার সিকিউরিটি যে চ্যালেঞ্জ গুলো আসতেছে সেইগুলো নিয়ে আপনি সলভ করেন, তাহলে আপনার মানে নেদারল্যান্ড কেন, পৃথিবীর সব দেশ আপনাকে ওয়েলকাম করবে। আর ভালো যারা একাডেমিশিয়ান তাদেরকে সবাই রাখতে চায়, সবাই অনেক টাকা স্যালারি দিয়ে আপনাকে রাখবে। আপনার গ্রিন কার্ড পাওয়ার বা রেসিডেন্টশিপ পাওয়ার কি দরকার? আপনার জব হয়ে গেলে আমার তো তারাই প্রসেসটা হয়েছিল রেসিডেন্টশিপের যেটা থেকে ব্যবস্থা স্টুডেন্ট আইডি করে। নিতে পারে। সো ওইটা ম্যাটার করে না আসলে, আপনি পৃথিবীর যেখানেই যাবেন সেখানে ভালো কিছু করতে পারবেন। আপনি সাইবার সিকিউরিটিতে ফোকাস দেন, এই রিলেটেড বিভিন্ন কাজগুলো দেখতে থাকেন। ভাই আমার অ্যাকচুয়াল কোশ্চেনটা কি ছিল যে ভাই যে আচ্ছা আমাদের ফাইন, তোমার ডিপ্লোমা, সাউন্ড অনেক লো আসতেছে, আপ করো। আমার অ্যাকচুয়াল কোশ্চেনটা ছিল যে ডিপ্লোমার মানে পরে যখন বিএসসি করতে যাব, এমন একটা দেশ যেখানে আর কি আমার রেকগনাইজ করে, অনেক দেশ আছে যারা করে না, আবার যে পড়া লাগে যে ওই টাইমটা যাতে নষ্ট না হয়। আচ্ছা, দেন ডিপ্লোমাকে রেকগনাইজ মানে আমাদের বাংলাদেশের মোস্ট ডিপ্লোমাকে রেকগনাইজ স্টুডেন্ট, করে, এটা হয়তো বা জানতে চাচ্ছো, এটাই কি আচ্ছা মেবি? আচ্ছা, আমি তো প্রথমে সেটা বলছি মনে হয় এর আগে, যে সাধারণত যাদের ফাইন্যান্সিয়াল সলভেন্সি ভালো আছে, লাইক যদি আপনি ইউরোপের কোন কান্ট্রি টার্গেট করেন, তাহলে ডেফিনেটলি আপনার অন অ্যারাউন্ড 30 থেকে 50 লাখ টাকা বাসা থেকে দিতে হবে, আপনি ইনকাম করতে পারবেন এটা না। এটা যদি আপনি দিতে পারে তাহলে আপনি নেদারল্যান্ড বা সুইডেন, নরওয়ে এইগুলো দেশে আপনি যাইতে পারেন। আপনার যদি 15 থেকে 20 লাখ টাকা, 30 লাখ টাকা, 25 লাখ টাকা এরকম থাকে, তাহলে আপনি মালয়েশিয়া, আহ চায়না, রাশিয়া এই সমস্ত দেশগুলোতে যাইতে পারেন। আপনার যদি 1 কোটি টাকার উপরে বাসা থেকে দিতে পারে, তাহলে আপনি ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং সাথে আপনার একাডেমিক ক্যারিয়ার ভালো থাকলে যেতে পারেন। তো এটা শুধুমাত্র আপনি নিজে ভাবতেছেন যে কোথায় গেলে বেটার অপরচুনিটি, শুধুমাত্র এটার উপর ডিপেন্ড করে না, আপনার ডিপেন্ড করে আপনার সেই ক্যাপাবিলিটি আছে কিনা। আমাদের স্বপ্ন দেখতে হবে, কিন্তু স্বাদ এবং সাধ্যের সাথে দুইটাই মিলাইতে হবে। শুধু স্বপ্ন দেখে গেলাম অনেক বড়, কিন্তু আমার সেই ক্যাপাসিটি নাই, তাহলে তো শুধুমাত্র ব্যর্থ, সময় নষ্ট হবে, এদিকে কাজ করা যাবে না আর কি। আপনার ওইভাবে মিলে তারপরে স্বপ্ন দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। জি আচ্ছা ভাই আমিও সেটা মনে করি যে আমাদের স্বাদ এবং স্বার্থ, এক্স্যাক্টলি সরি এক্স্যাক্টলি, স্বার্থ, এই বুঝতে পারছেন দুটোর তো, তাই মধ্যে না? থেকে আমাদের স্বপ্নগুলোকে সাজাইতে হবে, যেন আমাদের স্বপ্ন আমাদের মানে জীবন, মানে আমাদের স্বপ্ন যদি পূরণ না করতে পারি, যেন আর কি কোনো রিগ্রেট না থেকে যায়। আচ্ছা আচ্ছা, আমাদের অনেক সময় আচ্ছা অলমোস্ট হয়ে গেছে, আচ্ছা, তো দেড় মোটামুটি ঘন্টা অনেক সময় আমরা নিয়ে নিচ্ছে ভাইয়ের থেকে। সো 40 দিকে আজকে যাই। আমাদের আর অনেক লম্বা কারোর একটা সেশন হয়েছে এবং অসংখ্য ধন্যবাদ ভাইকে জয়েন করার জন্য। এবং ভাই টাইম দিয়েছেন এজন্য আমি অনেক থ্যাঙ্কফুল আপনার কাছে।
এবং আজকের মতো এটাই ছিল। এবং আমি আপনাদের অ্যাসাইনমেন্ট বলতে আজকের সেশন থেকে আপনাদের শেখা টপ 10টা পয়েন্ট আপনারা মূলত আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন এবং আপনাদের যে রিভিউ আজকের সেশনের সেটাও সাথে পোস্ট করে দিবেন এবং নট রিভিউ ফুল ওয়ার্কশপের আপনাদের রিভিউটা আপনারা পোস্ট করে দিবেন। এবং আজকের মতো সেশনটা এখানেই শেষ হচ্ছে। ভবিষ্যতে ইনশাল্লাহ অন্য কোনো ওয়ার্কশপে ভাইকে যদি সম্ভব হয় আনার চেষ্টা করবো। এবং অসংখ্য ধন্যবাদ ভাইকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আচ্ছা, 5টা দেওয়া হচ্ছে, 10টা না, 5টা দেওয়া হচ্ছে। ওকে, সো 5টা 10টা, 5টা না, 7টা পয়েন্ট লিখতে হবে। আর পাশাপাশি আপনাদের ওয়ার্কশপের রিভিউ, ফুল ওয়ার্কশপের রিভিউ, এটা ভিন্ন একটা পোস্ট করা লাগবে ফেসবুকে। সো আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব না। সো দেখা যাক। ওকে, আসসালামু আলাইকুম।